আচ্ছা, তো অন পেজ এসইও এবং অফ পেজ এসইও বিষয়ে দেখা যাচ্ছে রিয়াজুল ইসলামের একটু ধারণা আছে। তারপর আমি একটু সহজ কথায় বলে দিই যে অন পেজ বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজটাতে যে বিষয়গুলো খেয়াল রাখবো বা যে যে বিষয়গুলো অপটিমাইজ করব, এটাকে বলতেছি আমরা যে অন পেজ এসইও, মানে আমাদের পেজটাকে একদম সঠিকভাবে তৈরি করা, মানে এসইও এর জন্য সঠিকভাবে তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে অন পেজ। আর যদি অফ পেজ বলেন তাহলে হচ্ছে আমাদের পেজের মধ্যে না, আমাদের পেজের সাথে বাইরের পেজগুলো বা দেখা যাচ্ছে যে ইন্টারনেটের যে অন্যান্য ওয়েবসাইটগুলো আছে বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলোর সাথে আমাদের হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট করা বা সেগুলোর সাথে আমাদের যে কানেকশনটা এটাকে সঠিকভাবে ক্রিয়েট করা, এটাই আপনারা বলতে পারেন যে অফ পেজ। অর্থাৎ আপনাদের পেজের বাইরে যে কাজগুলো আপনারা করবেন এটাই বলা যায় অফ পেজ। সহজ কথায় যদি আমরা বলতে চাই তাহলে এইভাবে আপনারা এটা বলতে পারবেন। আচ্ছা, একটা সময় এরকম ছিল যে প্রায় 2010 সাল বা 10-12 সাল এই দিকে একটা সময় ছিল যখন গুগল কি করত, যে পেজগুলোকে র্যাঙ্ক করত ব্যাকলিংকের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটার সাথে অন্য কোন ওয়েবসাইটের কানেকশন আছে বা অন্যান্য কতগুলো ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্টেড আছে, এটার উপর ভিত্তি করে গুগল আপনাদের পেজগুলোকে বা আপনাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করত। অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, এটা যদি 10টা ওয়েবসাইটের সাথে লিংক করা থাকে তাহলে সে একটা র্যাঙ্ক পাবে। আর আপনার পেজটা যদি অন্যান্য আরো 100টা ওয়েবসাইটের সাথে লিংক করা থাকে বা ব্যাকলিংক করা থাকে বা আপনার লিংকটা যদি তাদের কাছে দেওয়া থাকে তাহলে আপনার পেজটা আরো সামনের দিকে থাকবে। অর্থাৎ যত বেশি ব্যাকলিংক থাকবে তত বেশি র্যাঙ্কের সামনের দিকে থাকবে। তো আলটিমেটলি একটা বিষয় এরকম হলো যে গুগল একসময় বুঝতে পারলো যে যত বেশি ব্যাকলিংক র্যাঙ্কটা যদি এত বেশি সামনে দেওয়া যায় তাহলে আসলে এখান থেকে অথেন্টিক ডেটা প্রোভাইড করা পসিবল না। অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট লঞ্চ করতে চাই এবং সেটা যদি ফ্রন্ট পেজে নিয়ে আসতে চাই, এখন আমি শুধুমাত্র মানে ব্যাকলিংক ক্রিয়েট করা শুরু করলাম বিভিন্ন ওয়েবসাইটে, ক্লাসিফাইড ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলো আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে আছে অ্যাডাল্ট সাইটগুলোতে গিয়েও তাদের ওয়েবসাইটগুলো ব্যাকলিংক ক্রিয়েট করে আসতো। তো এখন কি হতো যে গুগল তো ওই বিষয়গুলো বা ওই ফ্যাক্টরগুলো চেক করতো না যে আসলে আপনি কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করছেন, শুধু দেখতো যে ব্যাকলিংক আছে কিনা। যদি ব্যাকলিংক থাকে তাহলে র্যাঙ্কে প্রথমে। তো এখন একটা ভুয়া ওয়েবসাইট সেও যদি অনেক বেশি ব্যাকলিংক ক্রিয়েট করতো তাহলে সেও প্রথম দিকে থাকতো। তো এখন পরবর্তীতে গুগল যে বিষয়টা খেয়াল করলো যে আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে গুগল থেকে মানুষের ভরসা উঠে যাবে এবং এখান থেকে অথেন্টিক ডেটা বা দেখাচ্ছে একদম সত্য যে ঘটনা বা সত্য যে বর্ণনা, এই বিষয়গুলো আসলে গুগল থেকে পাওয়া যাবে না। এরপরে গুগল যে কাজটা করলো যে তারা ব্যাকলিংকের উপর ভরসা করাটা কমায় দিল এবং ব্যাকলিংকের উপর ডিপেন্ড করে তারা পেজগুলোকে র্যাঙ্ক দেওয়া বন্ধ করে দিল। আচ্ছা, একবারে বন্ধ করে দেয় না, জাস্ট কমাই দিছে আর কি, যে ব্যাকলিংকের উপর ভিত্তি করে আমরা পেজকে র্যাঙ্ক করব না। আচ্ছা, এরপর এরা যেটা করলো যেটা এই ওয়েবসাইটগুলোর কন্টেন্টের উপর ডিপেন্ড করা শুরু করলো, বা এই কন্টেন্ট বা ওয়েবসাইটের যে কোয়ালিটি বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা অন্যদের সাথে কানেক্টেড আছে কিনা, অন্যরা আপনার ওয়েবসাইটটাকে রেকমেন্ড করছে কিনা, এই ধরনের প্রায় 200টা ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর আপনার ওয়েবসাইটটাকে তারা র্যাঙ্ক দেওয়া শুরু করলো। তো এতে করে কি হলো যে যারা হচ্ছে বাজে কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে অসম্পূর্ণ কন্টেন্ট বা গুগলের নিয়ম মেনে যারা কন্টেন্ট পাবলিশ করতো না তারা আলটিমেটলি র্যাঙ্ক থেকে অনেক দূরে সরে গেল। তাদের যত বেশি ব্যাকলিংক থাক তারা আর ওখানে র্যাঙ্কিং এ থাকতে পারলো না। আচ্ছা, এরপরে যে বিষয়টা হলো যে সবাই তখন গুগলের নিয়ম মেনে তাদের সাইটগুলো ক্রিয়েট করা শুরু করলো বা তাদের সাইটগুলোর এসইও করা শুরু করলো এবং একটা সময় দেখা যাচ্ছে যে তাদের সাইটটা অনেক ভালো উন্নত মানের হয়ে গেল, কিন্তু তারপরে তারা র্যাঙ্ক পাচ্ছে না। র্যাঙ্ক পাচ্ছে না এই কারণে যে গুগল তাদের পেজগুলোকে নিয়মিত ভিজিট করছে না বা দেখা যাচ্ছে যে রেগুলার ভিজিট করছে না। এর কারণটা হচ্ছে কি যে তাদের ওয়েবসাইটে ব্যাকলিংক কমে গেছে বা তারা আর ব্যাকলিংকের প্রতি তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। তো ব্যাকলিংকের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনি যদি একটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আছে সেই ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতে যান বা ক্রিয়েট করে আসেন
তখন যে কাজটা হবে যে গুগল যদি ওই ওয়েবসাইটটাতে ভিজিট করতে যায় এবং ওইখানে যদি আপনার লিঙ্কটা যদি পায় সে ওই লিঙ্কের থ্রুতে আপনার ওয়েবসাইটটাও ভিজিট করে যাবে। অথবা কোনো ভিজিটর বা যিনি নর্মাল ইউজার গুগল থেকে কোনো তথ্য চাচ্ছেন, সে যদি ওই লিঙ্কের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসে, সেখানেও কিন্তু আপনার একটা ট্রাফিক বা সার্চ ভলিউম বা দেখাচ্ছে যে আপনার ভিজিটরের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই কারণে তখন আমার যাদের ওয়েবসাইট ছিল, যাদের ভালো মানের কন্টেন্ট আছে, সবকিছু ঠিকঠাক আছে, তারা আবার ব্যাকলিঙ্ক দেওয়া ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা শুরু করবে। তো আমাদেরকে যে বিষয়টা করতে হবে, অবশ্যই ভালো মানের কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ অন পেজ এসইও করতে হবে, এবং এই যে ব্যাকলিঙ্ক যে ক্রিয়েট করা, এটা আমাদেরকে করতে হবে। কারণ এই দুইটা একটা অপরের উপর ডিপেন্ডেন্ট বা দেখা যাচ্ছে যে নির্ভরশীল। আপনার সুন্দরভাবে একটা ওয়েব পেজ ক্রিয়েট করলেন, সেখানে অনেক সুন্দর কন্টেন্ট আপনি রেডি করে রাখলেন, কিন্তু ভিজিটর আসতেছে না বা গুগলও রেগুলার আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করতেছে না, তাহলে কিন্তু ওই পেজটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে বা অনেক কম। এখন আপনার পেজে ভালো কন্টেন্ট আছে, অনেক ভিজিটর আসতেছে, গুগল আপনার পেজটাকে রেগুলার তার রোবট দিয়ে বা গুগল ক্রাউড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে তারা ভিজিট করতেছে, দেন কি হবে যে আপনার ওয়েবসাইটটা সামনের দিকে আসার পসিবিলিটি বেড়ে যাবে। এই জন্য আমাদেরকে অন পেজ এসইওতেও অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অফ পেজ এসইওতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে সাইটগুলোতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব বা যে ওয়েবসাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখবো আমাদের ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো যেন অবশ্যই ভালো মানের হয় এবং সেই ওয়েবসাইটগুলো যেন অনেক বেশি ট্রাফিক পায়। অর্থাৎ একটা ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক বিল্ডিং করে আসলেন বা একটা ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসলেন, যে ওয়েবসাইটে কোনো ভিজিটরই নাই, যে ওয়েবসাইটটাতে কোনো ভিজিটর আসে না, এরপর আবার দেখাচ্ছে যে ওয়েবসাইটটা ভালো মানের না বা যে ওয়েবসাইটটা স্প্যামিং করতেছে, তো সেই ওয়েবসাইটে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করে আসেন বা আপনি যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসেন, তাহলে কি হবে যে ওই ওয়েবসাইটে যখন পেনাল্টি পাবে, ওই ওয়েবসাইটের থ্রুতে গুগল আপনার ওয়েবসাইটটাকেও যাচাই বাছাই করবে যে এখানে আসলে সেম ধরনের কোনো সমস্যা আছে কিনা বা এখানে তারা কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে কিনা। ইভেন গুগল আপনাদেরকে তখন নজরদারিতে রাখবে এবং আপনার ওয়েবসাইটটাতেও তারা পেনাল্টি দিতে পারে। আচ্ছা, তো ব্যাকলিঙ্ক সম্পর্কে অনেকের হয়তো আইডিয়া থাকতে পারে। আর যদি সহজ কথায় বলি যে ব্যাকলিঙ্কটা কি, যে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন তৈরি করা বা আরেকটা ওয়েবসাইটের সাথে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কানেক্ট করে দেওয়া, যাতে ওই ওয়েবসাইটের থ্রুতে আপনার ওয়েবসাইটেও কিছু ভিজিটর আসে। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখাই বা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইনবাউন্ড লিঙ্ক এবং হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, যেটা একটু দেখাই। আচ্ছা, একটু বলি তারপর আপনাদেরকে দেখাই যে ইনবাউন্ড লিঙ্ক এবং হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। তো আপনি হয়তো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে পোস্ট করে আসছেন বা সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কোনোভাবে দিয়ে আসছেন তাকে। এখন ওই ওয়েবসাইটটা থেকে যদি কেউ আপনার ওয়েবসাইটে চলে আসে, তাহলে তো ওই ওয়েবসাইটের ভিজিটরটা বের হয়ে চলে গেল, তাই না? বের হয়ে সে আপনার ওয়েবসাইটে চলে আসলো। তো এতে করে যে ওয়েবসাইটটাতে আপনি লিঙ্ক ক্রিয়েট করে আসলেন বা লিঙ্ক বিল্ডিং করে আসলেন, ব্যাকলিঙ্ক করে আসলেন, সেই ওয়েবসাইটটার কিন্তু ভিজিটর কমে গেল বা দেখা যাচ্ছে সেখান থেকে একটা ভিজিটর আপনার এখানে চলে আসলো। তো যে বিষয়টা করতে হবে যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সেম ধরনের লিঙ্ক যদি আপনাদের ওয়েবসাইটে থাকে, অর্থাৎ সেম ক্যাটাগরির লিঙ্ক যদি আপনাদের ওয়েবসাইটেও থাকে, তাহলে ওই ভিজিটরটা ঘুরে আবার আপনার ওয়েবসাইটে আসলো বা ঘুরে আপনার পেজটাতে আবার ভিউ করলো বা আপনার ওয়েবসাইটে অন্য একটা পেজে ভিউ করলো। আমি একটু দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মনে করেন যে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট এবং এটা হচ্ছে যে ওয়েবসাইটটাতে আপনি লিঙ্ক বিল্ডিং করতেছেন বা দেখা যাচ্ছে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছেন। ধরেন এটা এ, এটা বি। এখন এই ওয়েবসাইটটা অর্থাৎ বি ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা অনেক বেশি বা এটার সার্চ ভলিউম অনেক বেশি। তো আপনি এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক বিল্ডিং করে দিলেন।
তো এখানে কি হবে যে এই লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটটাতে ভিজিটর আসার একটা সম্ভাবনা আছে। এখন এই ওয়েবসাইটে কখনোই চাইবে না যে আপনার সাথে তার লিংক বিল্ডিং, যাদের লিংক বিল্ডিং আছে, এই ধরনের ভিজিটর এই বি ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে চলে যাক, কারণ এতে তাদের হচ্ছে একটা লস, বা দেখা যাচ্ছে তাদের ভিজিটরটা এখান থেকে আপনার ওয়েবসাইটে চলে গেল। তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে যে আপনার ওয়েবসাইটে কেউ একজন আসলো, এসে দেখা যাচ্ছে অন্য একটা আর্টিকেল পড়ার জন্য অন্য একটা ওয়েবসাইটে চলে গেল, দেন ওই ভিজিটরটা আপনি হারালেন, বা ওই ভিজিটরটা আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকলো না। কিন্তু যে ভিজিটরটা ধরেন যে এই ওয়েবসাইটে যাচ্ছে কোন একটা আর্টিকেল পড়ার জন্য, সেই আর্টিকেল যদি আপনার ওয়েবসাইটে অন্য একটা পেজে থাকে, তাহলে কিন্তু আপনি ওই ভিজিটরটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার আপনার ওয়েবসাইটে আরেকটা আর্টিকেল পড়ালেন। তো দেখা যাচ্ছে আমাদেরকে এইভাবে আমাদের ওয়েবসাইটগুলোকে বিল্ড করতে হবে, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক সময় লিংক বিল্ডিং আমরা করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বি ওয়েবসাইট থেকে যখন কোনো ভিজিটর এই ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটাকে বলতেছে হচ্ছে আউটবাউন্ড লিংক। অর্থাৎ যে লিংকের থ্রুতে আপনি বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেলেন, সেই ওয়েবসাইটটাকে বলা হচ্ছে আউটবাউন্ড লিংক। আর যে লিংকের থ্রুতে আপনি আমার ওয়েবসাইটে প্রবেশ করলেন, অর্থাৎ বি ওয়েবসাইটে যে লিংকটা আপনি পাইলেন, সে লিংকটাতে ক্লিক করে আপনি যে ওয়েবসাইটে আসলেন, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হবে ইনবাউন্ড লিংক, কারণ আপনি ওই লিংকটা দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করলেন। আর একই লিংক বা সেম লিংক দিয়ে আপনি ওই ওয়েবসাইটটা থেকে বের হয়ে গেলেন, তার মানে এটা হচ্ছে আউটবাউন্ড লিংক। এটা হচ্ছে যে আপনার হচ্ছে ব্যাক লিংক, বা দেখা যাচ্ছে যে লিংকের কিছু ধারণা বা ক্যাটাগরি। আচ্ছা, এগুলো একটু থিওরিটিক্যাল বিষয়, আপনাদের কাছে বুঝতে হয়তো একটু কম বোঝা যেতে পারে, বা দেখা যাচ্ছে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা দেখেন, আমরা একটা ওয়েবসাইটে আসলাম, যে কোনো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন একটা লিংক এখানে দেওয়া আছে। তো এই লিংকটা কিসের এটা আমরা আসলে জানি না। তো এই লিংকটাতে আমরা একটু ক্লিক করে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। আমাদেরকে কিন্তু সেম এই পেজটাতেই আরেকটা আর্টিকেল, বা দেখাচ্ছে যে ওই বিষয় সম্পর্কে, সোশ্যাল মিডিয়া ডেফিনেশন সম্পর্কে আমাদেরকে এখানে আরেকটা আর্টিকেল দেখাচ্ছে। তার মানে আমরা এই ওয়েবসাইট থেকে বের হয়ে যে অন্য একটা ওয়েবসাইটে চলে যাব, এই ওয়েটা নাই। তার মানে আমরা ভিজিটর হিসেবে এই ওয়েবসাইটটাতেই থেকে গেলাম। এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য অনেক ভালো একটা বিষয়। আবার এটা একটু দেখি, দেখেন আমরা এটাতে ক্লিক করলাম, আমরা এখন আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। দেখেন এখানে যে ওয়েবসাইটের ইউআরএল এবং এই ওয়েবসাইটের যে ইউআরএল, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তার মানে এই লিংকটাতে ক্লিক করার পর আমরা আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। তাহলে এই লিংকটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আউটবাউন্ড লিংক, এবং এই সেম লিংকটা এই ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড লিংক, কারণ এই লিংকের থ্রুতে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, এবং একই লিংকের থ্রুতে আমরা এই ওয়েবসাইটটা থেকে অন্য একটা ওয়েবসাইটে চলে গেলাম। এখন আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিংকটা। আউটবাউন্ড এই দুটো আপনারা আশা করি বুঝতে পারছেন, যে এই দুইটা ওয়েবসাইটে যখন আপনাদেরকে বুঝালাম, তখন আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। একই লিংক বা এই একটা মাত্র লিংক, এটাই একটা ওয়েবসাইটের জন্য আউটবাউন্ড এবং এই ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড। যে এইখানে যে লিংকটা দেওয়া আছে, এই লিংকটাতে ক্লিক করে আমরা এই একই ওয়েবসাইটেরই আরেকটা পেজে চলে গেলাম, বা আরেকটা আর্টিকেলে চলে গেলাম। তো আমরা যদি পেজের মধ্যে যদি লিংকিং করি, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ থেকে আরেকটা পেজে যদি আমরা লিংকিং করি, এটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল লিংকিং। এবং দেখেন এখানে যে লিংকটা আছে, এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড, বা অন্য একটা ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক, ইনবাউন্ড লিংক এবং আউটবাউন্ড লিংক, এটা মোটামুটি কাছাকাছি, তবে একটু ধারণাটা আলাদা। যেটা হচ্ছে যে আপনি যদি বের হয়ে যান ওয়েবসাইট থেকে,
এটাকে বলা হচ্ছে যে আউটবাউন্ড, এবং দেখা যাচ্ছে যদি আপনি ওয়েবসাইটের ভিতরে থাকেন এটাকে বলা হচ্ছে ইনবাউন্ড। আর অন্য একটা ওয়েবসাইটের সাথে যদি লিঙ্কিং করা থাকে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল, এবং যদি নিজেদের ওয়েবসাইটের মধ্যে অন্য পেজে যদি লিঙ্কিং করা থাকে এটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল। আচ্ছা, ডু ফলো ব্যাকলিংক সম্পর্কে মনে হয় আপনাদের একটু আইডিয়া আছে, তাই না? ডু ফলো এবং নো ফলো, জি ভাই আছে। আচ্ছা, ডু ফলো ব্যাকলিংকটা হচ্ছে যে লিংকের মাধ্যমে আপনি বা অন্য কোনো ভিজিটর আপনার পেজে ভিজিট করতে আসবে, মানে আপনি না, অন্য কোনো ভিজিটর আপনার পেজে ওই লিঙ্কটাকে ফলো করে আপনার ওয়েব পেজে বা আপনার ওয়েবসাইটে চলে আসবে, এটাকে হচ্ছে ডু ফলো। সহজ কথায় যদি বলি। আর যদি নো ফলো বলি, যে ওই লিঙ্কটাকে ফলো করে কেউ আপনার ওয়েবসাইটে আসতে পারবে না, জাস্ট ওইখানে নো ফলো ব্যাকলিংক হিসেবে ওটা থেকে যাবে, বা ওইটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আসবে না। এটা সহজ কথা যদি আমরা বলি যে ডু ফলো এবং নো ফলো। তো যে বিষয়টা হচ্ছে, যদি ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা যায় আর নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা যায়, এটার মধ্যে কোনটা বেটার এটা আমাকে বলেন। ডু ফলো এবং নো ফলো, এটা এই দুইটার মধ্যে কোনটা বেটার মনে হয় আপনাদের কাছে? ডু ফলো তো বেটার হবে স্যার। হ্যাঁ, ডু ফলোটা বেটার এই কারণে যে এই ডু ফলো লিংক বা দেখাচ্ছে এই যে ডু ফলো ব্যাকলিংকের মাধ্যমে ভিজিটর এবং গুগল আপনার পেজটাকে ভিজিট করতেছে। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক ডু ফলো ব্যাকলিংক হিসেবে দিয়ে আসতে পারেন, বা আপনার ওয়েবসাইটের লিংকটা ওইখানে ডু ফলো ব্যাকলিংক হিসেবে ক্রিয়েট করে আসতে পারেন, তাহলে অবশ্যই গুগল ওই লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে। এবং দেন আপনার ওয়েবসাইটে যদি ভালো মানের কন্টেন্ট থাকে বা অন পেজ এসইও যদি ঠিকঠাক থাকে, তাহলে এটা আপনার পেজকে র্যাঙ্কে সামনের দিকে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। আর নো ফলো ব্যাকলিংকটা হচ্ছে যে লিংকটা ফলো করে কেউ আপনার ওয়েবসাইটে আসবে না, বা যে লিংকটা ফলো করে কেউ আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে না। তো তাহলে এখন হয়তো প্রশ্ন হতে পারে যে নো ফলো ব্যাকলিংক তাহলে আসলে কেন দরকার, বা নো ফলো ব্যাকলিংকের তো তাহলে আসলে এখানে কোনো দরকারই নাই। এখানে তাহলে ব্যাকলিংকিং এর একটাই ধারণা থাকতো, বা ব্যাকলিংক শুধু একটা ধরনেরই হতো, সেটা হচ্ছে যে ডু ফলো ব্যাকলিংক। সবাই শুধু ফলো করবে ওই লিংকটাকে এবং আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তাহলে নো ফলো ব্যাকলিংকের আসলে বিষয়টা কি, বা নো ফলো ব্যাকলিংক যদি কখনো ক্রিয়েট করেন তো সেটাতে আসলে আমাদের উপকারটা কি? আচ্ছা, নো ফলো ব্যাকলিংক যে একদমই ওয়েস্ট, বা দেখা যাচ্ছে যে নো ফলো ব্যাকলিংক দিয়ে যে কোনো কাজই হয় না, এরকমটা আসলে না। বিভিন্ন সাইটে গিয়ে আপনি দেখবেন যে ওই সাইটগুলোতে আপনি ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, যে ওখানে নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করতে হচ্ছে। তো আপনি যদি নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করেও আসেন, তো সেক্ষেত্রে গুগল যখন ওই পেজটাকে ভিউ করবে দেখবে যে এখানে একটা নো ফলো ব্যাকলিংক আছে। তো গুগল যদি চায় যে ওই নো ফলো ব্যাকলিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটটাকে তারা জাজ করবে, বা ওই নো ফলো ব্যাকলিংকের থ্রুতে তারা আপনার ওয়েবসাইটে আসবে, তাহলে এটা তারা আসতে পারে, আবার নাও আসতে পারে। এই যে নো ফলো ব্যাকলিংক যে একবারই যে বৃথা এরকম না, তারা এটার থ্রুতে আপনার ওয়েবসাইটে আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর আপনি যদি ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করেন তাহলে গুগল আপনার ওয়েবসাইটে আসবেই। ওই গুগল বা দেখাচ্ছে যে ভিজিটর আপনার ওয়েবসাইটে ওই ডু ফলো ব্যাকলিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে অবশ্যই আসবেই। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে বেশিরভাগ জায়গাতেই বা সব জায়গাতেই ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করার। আর যদি ডু ফলো ব্যাকলিংক অনেক সময় ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে নো ফলো ব্যাকলিংকটা আমরা কনসিডার করার চেষ্টা করব, কারণ এটা যে একবারই বৃথা বা একবারই কোনো বাজে মানে কোনো কাজে আসে না এমনটা না। তো আমরা সবসময় চেষ্টা করব যে ওয়েবসাইটগুলোতে আমরা ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি সেই ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের লিঙ্কগুলো পোস্ট করার চেষ্টা করব, বা আমাদের ওয়েবসাইটটাকে সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব সেই ওয়েবসাইটটা অবশ্যই ভালো মানের হতে হবে। সেই ওয়েবসাইটটাতে অবশ্যই কোনো বাজে কন্টেন্ট থাকা যাবে না। সেই ওয়েবসাইটটাতে মোটামুটি ভালো মানের ট্রাফিক থাকতে হবে, অর্থাৎ যত বেশি ট্রাফিক বা যত বেশি ভিজিটর ওই ওয়েবসাইটে থাকবে আমাদের ব্যাকলিংকের মানটাও তত বেশি বা তত ভালো হবে। তো আমাদেরকে এই বিষয়গুলো চেক করে দেখতে হবে যে এই ওয়েবসাইটটাতে ভিজিটর কত,
এই ওয়েবসাইটটাতে আমি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি কিনা, এই ওয়েবসাইটটা আমার সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে দেন আপনাকে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়েবসাইটগুলোর সাথে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতেছেন। আচ্ছা, আমি একটু ডায়াগ্রাম করে দেখাই, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আর ডায়াগ্রাম করতে করতে একটা বিষয় একটু বলি, যে ওয়েবসাইটগুলো অবশ্যই রিলেভেন্ট, অর্থাৎ আপনার যদি একটা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের লিংক বিল্ডিং আপনি একটা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইটের সাথেই করার চেষ্টা করবেন। এটা সবচাইতে গুড প্র্যাকটিস। এখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড বা কম্পিউটার গ্যাজেট আপনি বিক্রি করেন, এই ধরনের একটা ওয়েবসাইট। এখন আপনি ওইটা একটা দেখাচ্ছে যে সামাজিক উন্নয়নমূলক কাজ করে, এই ধরনের একটা ওয়েবসাইটের সাথে আপনি ওটা লিংক করে দিয়ে আসছেন, বা আপনার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ না এই ধরনের একটা ওয়েবসাইটের সাথে আপনি ওটাকে লিংক করে দিয়ে আসছেন। এরপর গুগল যখন ভিজিট করবে যে আপনাদের দুইটা পেজ তো আলাদা, বা দুইটা পেজের ক্যাটাগরি তো আলাদা, বা দুইটা পেজের কন্টেন্ট কিন্তু আলাদা, দেন তারা এটাকে অবশ্যই একটা খারাপ নজরে দেখবে, বা দেখা যাচ্ছে যে তারা এটাকে কখনোই পজিটিভ ওয়েতে দেখবে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটগুলোর ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো ব্যাকলিংক ক্রিয়েট করার ক্ষেত্রে আরো কিছু বিষয় খেয়াল আমাদেরকে রাখতে হবে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতেছি, এই ওয়েবসাইটগুলো আসলে কতটুকু ভালো মানের, বা দেখা যাচ্ছে কতদিন পর্যন্ত এরা ভালো থাকতেছে, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বা আমাদেরকে সবসময় মানে চেক করতে হবে যে আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে ব্যাকলিংক ক্রিয়েট করছি ওই ওয়েবসাইটগুলো এখনো ভালো আছে কিনা, বা ওই ওয়েবসাইটগুলো এখনো সঠিকভাবে কাজ করছে কিনা, বা তাদের কোয়ালিটি আগের মতোই আছে কিনা। আমাদের পেজের খাতিরে বা আমাদের পেজটাকে ভালো রাখার জন্য, বা আমাদের ওয়েবসাইটকে ভালো একটা অবস্থানে রাখার জন্য এই বিষয়গুলো মানে রীতিমতো রেগুলারলি ভিজিট করা বা দেখা যাচ্ছে যে চেক করা আমাদের জন্য একদম জরুরি। আচ্ছা, আচ্ছা, ধরেন এটা একটা ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট যেটা আপনার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন দুইটা ওয়েবসাইটের মধ্যে যখন আপনি লিংক বিল্ডিং করবেন, লিংক বিল্ডিং করার পর কি হবে যে এই দুইটা ওয়েবসাইটের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। এখন আপনারা যখন লিংক বিল্ডিং করবেন, একটা বিষয় বললাম একটু আগে, যে সকল ওয়েবসাইটের সাথে আপনারা লিংক বিল্ডিং বা ব্যাকলিংক ক্রিয়েট করবেন তাদের ভিজিটর বা তাদের ট্রাফিকের রেট মানে মানটা যত বেশি হবে, বা তাদের মান্থলি যে ভিজিটর তাদের এখানে আসবে এটার পরিমাণ যত বেশি হবে, আপনাদের ওয়েবসাইটে এই ব্যাকলিংকটা তত বেশি কার্যকরী হবে বললাম। আচ্ছা, ফারহানা আছেন তো ক্লাসে? না, ডু ফলো এবং নো ফলোর বিষয়টা একটু প্রবলেম ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ডু ফলো এবং নো ফলোর যে বিষয়টা, যে ডু ফলো মানে যে লিংকটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে কেউ আসতে পারবে, অর্থাৎ এখানে আপনি যদি একটা ওয়েবসাইট, এখানে দেখেন লিংকটা আমি দিই, এই যে দেখেন এইখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটাতে যদি আমি ক্লিক করি আমি ওই ওয়েবসাইটে বের হয়ে গেলাম এবং অন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম। তো তাহলে কি হলো যে এই ওয়েবসাইটে আমরা ওই লিংকের থ্রুতে আসতে পারলাম। তাহলে এই ওয়েবসাইটটাতে এই যে লিংকটা আছে এটা একটা ডু ফলো লিংক। এই লিংক দিয়ে আপনি আরেকটা ওয়েবসাইটে গেলেন, বা দেখা যাচ্ছে এই লিংকটাকে ফলো করে আপনি আরেকটা ওয়েবসাইটে চলে গেলেন। এখন অনেক লিংক দেখবেন যে এখানে দেওয়া আছে, সেই লিংকগুলো আসলে ফলো করে আপনি অন্য কোনো সাইটে যেতে পারছেন না, বা দেখা যাচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইটে ওই লিংকগুলো ফলো করে আপনি যেতে পারছেন না। তো যে লিংকগুলো ফলো করে আপনি অন্য একটা ওয়েবসাইটে যেতে পারছেন এগুলোকে হচ্ছে ডু ফলো লিংক, আর যে লিংকগুলো ফলো করে বা যে লিংকে ক্লিক করে আপনি অন্য একটা সাইটে যেতে পারছেন না সেগুলো হচ্ছে নো ফলো। বুঝতে পারছেন? সহজ বিষয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে নো ফলো লিংকগুলো দরকার কি স্যার? নো ফলো লিংকগুলোর দরকার হচ্ছে না, এখানে একটু বলি, ডু ফলো লিংক যেগুলো আছে এই ডু ফলো লিংক যদি মানে আপনার ওয়েবসাইটে ডু ফলো লিংক যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটে দিয়ে আসেন,
অর্থাৎ এই ওয়েবসাইটের কথা চিন্তা করেন যে এই যে ওয়েবসাইটটা, এরা এদের লিংকটা অন্য একটা ওয়েবসাইটে যে, আচ্ছা একটু ওপেন করি ওইটা। আচ্ছা দেখেন এদের যে আপনার হচ্ছে ইউআরএলটা বা এদের যে ওয়েবসাইটের ডোমেইনটা এটা আলাদা এবং এইটার ডোমেইনটা আলাদা, মানে এই দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার একটা লিংক এরা এই ওয়েবসাইটটাতে দিয়ে আসছে, এই যে এখানে দিয়ে গেছে বা দেখাতে কোথাও একটা দিয়ে গেছে আর কি। তো এই মানে স্যার ওই ওয়েবসাইটের, তাহলে ওই ওয়েবসাইটের এখানে ডু ফলো করে রাখছে ওরা। হ্যাঁ ওরা ওটা ডু ফলো করে রাখছে এবং দেখা যাচ্ছে যে আপনি যখন এই ওয়েবসাইটে ভিজিটে আসলেন, এই ওয়েবসাইটেতে আপনি আবার এই ওয়েবসাইটটা মানে দ্বিতীয় ওয়েবসাইটটার লিংক আপনি পেয়ে গেলেন। তাহলে এই ওয়েবসাইটটা থেকে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে চলে আসলেন। তাহলে এরা করছে কি, এদের লিংকটা এই ওয়েবসাইটটাতে অর্থাৎ প্রথম ওয়েবসাইটটাতে দিয়ে গেছে এবং এই ওয়েবসাইটের থ্রুতে আপনি নিজে একটা ভিজিটর পাইলেন। এবং গুগল যখন এই পেজটাতে আসবে বা এই ওয়েবসাইটে যখন গুগল আসবে, দেন গুগল হচ্ছে এখানে আপনার পেজটার লিংক পাবে বা আপনার সাইটটার লিংক পাবে এবং গুগল আপনার সাইটটাও ভিজিট করবে, অর্থাৎ গুগল এই পেজ থেকে আপনার পেজটাকেও ভিজিট করবে। এটা হচ্ছে ডু ফলো লিংক, মানে ডু ফলো লিংকের কাজ। এখন নো ফলো লিংকের যে বিষয়টা, যে নো ফলো লিংক তাহলে আসলে কেন দরকার, বা নো ফলো লিংক কি একবারই বৃথা, বা নো ফলো লিংক করার তো তাহলে কোনো প্রয়োজন নেই, আমরা শুধু ডু ফলো লিংক করব। আসলে ডু ফলো লিংক যত বেশি করা যায় তত আপনার জন্য ভালো, কিন্তু অনেক ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন সেইখানে আপনি ডু ফলো লিংক ক্রিয়েট করতে পারছেন না, বা দেখা যাচ্ছে আপনি ডু ফলো লিংক ক্রিয়েট করার চেষ্টা করছেন সেটা ওখানে নো ফলো লিংক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে ওই কাজটা একদম যে বৃথা তা না। গুগল যদি চায় যে নো ফলো লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, দেন ইচ্ছা করলে সে ওইটা করতে পারে এবং ইচ্ছা করলে নাও করতে পারে। তো যে ওয়েবসাইটগুলোতে ডু ফলো লিংক ক্রিয়েট করা যায় বা ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা যায়, আপনারা চেষ্টা করবেন যে ওই সাইটগুলোতেই ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করার। আর এখন দেখা যাচ্ছে আপনি লগ ইন করছেন বা দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন মানে সাইন আপ করে ওইখানে লিংক করতে গেছেন বা দেখা যাচ্ছে ডু ফলো লিংক করতে গেছেন, গিয়ে আসলে ওখানে হচ্ছে না, বা সোশ্যাল বুক মার্কিং আপনি করতে গেছেন ওটা হচ্ছে না, তখন আপনি ওখানে নো ফলো লিংক ক্রিয়েট হয়ে গেল। ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, যেহেতু আপনি পরিশ্রম করছেন ওটা নো ফলো লিংক হিসেবেই থাক, কোনো অসুবিধা নাই। গুগল যদি চায় ওই লিংকের থ্রুতে আপনাদের এখানে আসতে, আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে, আবার গুগল চাইলে নাও করতে পারে। এটা ছিল ডু ফলো এবং নো ফলো ব্যাক লিংকের বিষয়। জি স্যার। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। জি স্যার অনেক। জি স্যার, এখন ক্লিয়ার। ঠিক আছে, প্রথম থেকে ছিলাম না তো। আচ্ছা আচ্ছা, আপনারা যে কোনো ধরনের লিংক বিল্ডিং করেন, ডু ফলো করেন আর নো ফলো করেন, এই বিষয়গুলো বা এই ধরনের লিংক বিল্ডিং করার আগে আপনাদেরকে একটা বিষয় খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, যে আপনারা যে ওয়েবসাইটের সাথে লিংক বিল্ডিং করতেছেন বা যে ওয়েবসাইটের সাথে আপনারা আপনাদের লিংকগুলোকে বা আপনার ওয়েবসাইটে কানেক্ট করতেছেন, সেই ওয়েবসাইটটাকে অবশ্যই ভালো হতে হবে, বা ভালো মানের ওয়েবসাইট যদি হয় দেন আপনারা সেখানে বুক মার্কিং করতে পারেন। আপনাদের একটা বিষয় একটু দেখাই যে এই বুক মার্কিং বা দেখাচ্ছে লিংক বিল্ডিং এটা কেন করতে হয়। আমি দেখেন এখানে সার্চ দিচ্ছি যে সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পর আমার সামনে যে ওয়েবসাইটটা আছে, প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে investopedia.com। তো এই ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে। এই ওয়েবসাইটটা সোশ্যাল নেটওয়ার্কিং এই কিওয়ার্ডের আন্ডারে গুগলে 1 নাম্বার র‍্যাঙ্কে আছে বা প্রথমে সে আছে, খুব ভালো কথা। এখন আমি এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমি একটা লিংক পাইলাম বা দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা লিংক আমি পাইলাম। এই লিংকটাতে আমি গেলাম, দেখি যে সোশ্যাল মিডিয়া বলতে তারা কি বুঝাইছে। এখানে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে খুঁজতে খুঁজতে আরেকটা ওয়েবসাইট পাইলাম যে পিউ রিসার্চ সেন্টার। এটাতে আমি একটু যাই দেখি, গেলাম। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট শিট, এই বিষয়টা এখানে এরা আর্টিকেল হিসেবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা দেখাচ্ছে বিভিন্ন তথ্য উপাত্ত এখানে এরা উল্লেখ করে রাখছে বা তুলে ধরছে। তাহলে আমি দেখতেছিলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং, সেখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ইনভেস্টোপিডিয়া, এবং সেখান থেকে আমি আরেকটা ওয়েবসাইটে গেলাম যে ওয়েবসাইটের নাম হচ্ছে pewresearch.organization.org। তো আমি যখন এই যে গুগলে যখন সার্চ দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং, তখন আমার এই যে pewresearch.org এটা কিন্তু আমার সামনে আসে না, বা এটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে নাই। কিন্তু আমি এই পেজটাতে ভিজিটর পাইলাম কিভাবে,
যে গুগলের ফার্স্ট র্যাঙ্ক মানে গুগল এই সার্চে ফ্রন্ট পেজে বা দেখাচ্ছে একদম 1 নম্বর রেজাল্ট যেটা আসছে সেই ওয়েবসাইটের থ্রুতে আমি এখানে একটা ভিজিটর পাইলাম। তো আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আপনারা যখন বুকমার্কিং করবেন বা দেখাচ্ছে আপনারা যখন লিংক বিল্ডিং করবেন বা একটা ওয়েবসাইটের সাথে আপনাদের ওয়েবসাইটটাকে যখন কানেক্ট করবেন, দেন আপনাদেরকে খুঁজতে হবে যে এরকম ওয়েবসাইটের সাথে আপনাদের লিংকগুলো কানেক্ট করতে হবে যারা হচ্ছে গুগলের প্রথম দিকে আছে বা দেখা যাচ্ছে যারা হচ্ছে ভালো মানের ওয়েবসাইট বা যাদের হচ্ছে প্রচুর পরিমাণ ভিজিটর আছে, যাদের ডিএ এবং যাদের পিএ অনেক বেশি, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি, এদের সাথে আমাদের ওয়েবসাইটগুলোর লিংকগুলোকে বিল্ডিং করতে হবে। এখন আপনি হয়তো একটা ওয়েবসাইট দেখাচ্ছে যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ দিলেন, দেখলেন যে একদম 50তম জায়গায় যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু সহজেই আপনারা খুঁজবেন না বা এই ওয়েবসাইটে কিন্তু সহজেই কেউ যাবে না, যদি সাধারণ অর্থে চিন্তা করেন আর কি। তো সাধারণত এই ওয়েবসাইটে এত দূর কেউ যাবে না। তো আপনাদেরকে খুঁজতে হবে যে যে ওয়েবসাইটগুলো অনেক ভালো মানের এবং যে ওয়েবসাইটগুলোতে প্রচুর ভিজিটর আছে সেই ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের লিংকগুলোকে বিল্ড করার চেষ্টা করব বা আমরা আমাদের ডু ফলো ব্যাকলিংকগুলো ক্রিয়েট করার চেষ্টা করব, যাতে ওই ওয়েবসাইটে যদি 10 লক্ষ ভিজিটর আসে পার মান্থ, ওই লিংক থেকে যেন আমার ওয়েবসাইটে হলো 10,000 হলেও যাতে ভিজিটর আমার ওয়েবসাইটে আসে। জি স্যার অবশ্যই। হ্যাঁ, এটাই হচ্ছে টেকনিক বা এটাই হচ্ছে বিষয়। এখন আপনি হয়তো চিন্তা করলেন যে ঠিক আছে আমি তো পাচ্ছি না অত কিছু খুঁজে, আমি জাস্ট একটা ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটটাকে ব্যাকলিংক ক্রিয়েট করে দিই, দেখি কি হয়। এখন ওই ওয়েবসাইটে কোনো ভিজিটরই নাই, তাহলে এই ভিজিটরই নাই, আপনার ওয়েবসাইটে কি কোনো ভিজিটর যাওয়ার পসিবিলিটি আছে? মেইন যে ওয়েবসাইটের সাথে আপনি ব্যাকলিংক করতেছেন তাদেরই কোনো ভিজিটর নাই, তাহলে আপনিও ভিজিটর পাবেন না। বা দেখা যাচ্ছে ওই লিঙ্কটা গুগল কখনো ভিজিট করেই না বা ওই ওয়েবসাইটটা গুগল দেখা যাচ্ছে যে নতুন কোনো কন্টেন্ট পায় না, বিধায় ওয়েবসাইটটা গুগল ভিজিট করে না, তাহলে আপনার লিঙ্কটাও কিন্তু গুগল কখনো ভিজিট করবে না এবং আপনাকে র্যাঙ্ক দেওয়ার সে চেষ্টাও করবে না। তো আমাদেরকে অবশ্যই ব্যাকলিংক বা দেখা যাচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এমন ওয়েবসাইটের সাথে আমাদের লিঙ্কটাকে আমরা জেনারেট করতে পারি বা কানেক্ট করতে পারি যে ওয়েবসাইটটাতে প্রচুর ভিজিটর আছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন যে একটা ওয়েবসাইট খুঁজে বের করলেন যে ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আছে, কিন্তু ওই ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আছে যেগুলো গুগলের রুলস না মেনে ক্রিয়েট করা। এখন কি হলো যে ওই ওয়েবসাইটটা পেনাল্টি পেল গুগলের কাছ থেকে। এখন ওই ওয়েবসাইটে যখন পেনাল্টি পাওয়ার পর, আচ্ছা একটু চিত্রটা দেখে বলি যে আপনি এই ওয়েবসাইটটাকে অর্থাৎ ওয়েবসাইট এ কে ওয়েবসাইট বি এর সাথে লিংক করছেন, কানেক্ট করছেন। এখন সামহাউ এই ওয়েবসাইট বি সেই পেনাল্টি পেল গুগলের কাছ থেকে তার কিছু কন্টেন্টের কারণে বা দেখা যাচ্ছে কিছু মানে রুলস ভায়োলেন্স করার জন্য সে এখান থেকে পেনাল্টি পেল। এখন যেহেতু আপনারা এই দুইটা ওয়েবসাইট যেহেতু কানেক্টেড, এখন গুগল এই লিঙ্কগুলোর থ্রুতে আপনার ওয়েবসাইটটাও ভিজিট করবে এবং দেখবে যে আপনার এখানে কোনো মানে গুগলের নিয়মের ব্যতিরেকে বা দেখা যাচ্ছে গুগলের নিয়মের পরিপন্থী কোনো পোস্ট বা কোনো বিষয় এখানে আছে কিনা, তারা আপনার পেজটাকে ইনভেস্টিগেট করবে এবং এখানে যদি কিছু পায় বা কোনো যদি ফল্ট যদি পায় দেন আপনার পেজটাকেও তারা পেনাল্টি দিবে। তাহলে এটা এখন আসলে উপায়টা কি যে আমরা কোন ওয়েবসাইটটাতে আমরা বুঝবো যে এই ওয়েবসাইটটাতে ফিউচারে পেনাল্টি পাবে না বা এই ওয়েবসাইটটা ভালো কোনো মানে খারাপ কোনো কাজ করবে না, এটা আসলে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা কি প্রত্যেকটা দেখা যাচ্ছে 70টা বা 100টা যদি ব্যাকলিংক ক্রিয়েট করেন, প্রত্যেকদিন কি ম্যানুয়ালি গিয়ে এই ওয়েবসাইটগুলোকে চেক করবেন যে এই ওয়েবসাইটে ঠিক আছে কিনা, এই ওয়েবসাইটে ডাউন হয়ে গেছে কিনা, এর ভিজিটর বাড়তেছে না কমতেছে, এই বিষয়গুলো কি আপনারা একটা করে ম্যানুয়ালি গিয়ে চেক করতে পারবেন? এত সময় আছে? এত সময় কিন্তু নাই। অবশ্যই। তাহলে প্রাথমিক অবস্থায় যে বিষয়টা হয় আমাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয় যদি আমাদের কাছে কোনো টুল যদি না থাকে। আর একটা টুল আছে যেটা অবশ্যই পেইড টুল, যদি আপনারা ভালোভাবে এই টুলগুলো মানে যদি আপনারা ভালোভাবে এসইও শিখতে পারেন দেন আপনারা এই টুলগুলো কিনতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় একদমই না, প্রাথমিক অবস্থায় আপনাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হবে। আপনারা যদি এই টুলটা যদি ইউজ করেন কম্বো হিসেবে, এই টুলটাকে আমার কাছে মানে এই টুলটা অনেক বেটার একটা টুল এবং এর প্রাইসিংটাও অনেক ভালো, প্রাইসিংটা অনেক ভালো বলতে অনেক বেশি আর কি। দেখেন মান্থলি এরা হচ্ছে $99 চার্জ করতেছে।
আচ্ছা, তাহলে এই পার মান্থ হচ্ছে আপনাকে মিনিমাম যে বেসিকটা সেটা হচ্ছে যে $100 আপনার কাছ থেকে চার্জ করবে। আর এই টুলটা যদি আপনি কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করে রাখেন, দেন এই টুলটাই আপনার ওয়েবসাইটের যাবতীয় খেয়াল রাখবে, বা যাবতীয় এই ব্যাকলিংক গুলো কোথায় কি হচ্ছে, কোন সাইটটা পেনাল্টি পাচ্ছে, কোন সাইটে ভিজিটর কমে যাচ্ছে, আপনার যার সাথে কানেক্ট করা আছে তাদের অবস্থা কি বর্তমানে, এই বিষয়গুলো সে আপনাকে স্ট্যাটিস্টিক্স হিসেবে দেখাবে। কিন্তু আপাতত যেহেতু আমরা এত দামি টুল ইউজ করতে পারছি না, আমাদেরকে ম্যানুয়ালি গিয়ে চেক করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, যে আপনারা যখন এই যে ব্যাকলিংক ক্রিয়েট করার কাজ করবেন, তখন যদি প্রাথমিক অবস্থাতে আপনারা যদি ওয়েবসাইটটাকে ভালোভাবে বাছাই করেন যে এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটা পেনাল্টি পাওয়ার সম্ভাবনা নাই, বা এই ওয়েবসাইটটা আসলে খারাপ কিছু করে না, দেন আপনাদেরকে এত প্রেসার নিয়ে রেগুলার চেক করতে হবে না। আচ্ছা, তারপরে একটা রিস্ক থেকেই যায়, বা দেখা যাচ্ছে যে আপনার পেজটা যদি ওয়েব পেজটা যদি অনেক ভালো মানের, অনেক ভালো র্যাঙ্কের হয়, আপনাদের আসলে একটা রিস্ক থেকেই যায় যে একটা ওয়েবসাইট হয়তো পেনাল্টি পেয়ে গেল, তার সাথে আমিও হয়তো পেনাল্টি পেয়ে গেলাম। তো নরমালি যে বিষয়টা হয় যে এখানে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যে যখন আপনারা লিঙ্ক ক্রিয়েট করেন, দেন ডিরেক্ট আপনারা লিঙ্ক এখানে ক্রিয়েট করেন, অর্থাৎ এ এবং বি দুইটাকে আপনারা ডিরেক্ট কানেক্ট করে দেন। তো এখানে একটা ভালো একটা বুদ্ধি আছে, বা একটা ম্যানুয়াল একটা বুদ্ধি আছে, বা যে বুদ্ধিটা ইউজ করলে আপনাদের পেজে ডিরেক্ট পেনাল্টি আসার সম্ভাবনাটা কমে যায়। সেটা একটু বলি, যে ধরেন এখানে আরেকটা সাইট আমরা একটু নেই, বা একটা বিষয় একটু বলি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এখন 3টা সাইট হলো, বা দেখা যাচ্ছে যে 3টা পেজ এখানে হলো। আপনি এর সাথে, অর্থাৎ এ যে ওয়েবসাইটটা আছে, এ ওয়েবসাইটটা হচ্ছে আপনার মেইন ওয়েবসাইট, আপনার মেইন ওয়েব পেজ। এই বি পেজটা যেটা আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে অন্য আরেকটা পেজ, যে পেজে আপনি একটা ব্লগ রাখছেন। আচ্ছা, এবং সি হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের সাথে আপনি লিংকটাকে বিল্ড করতে চাচ্ছেন। এখন কি হবে, যে এ, বি এবং সি এই তিনটার মধ্যে যদি আপনি কানেকশন করতে পারেন, তাহলে আপনার জন্য এটা সবচেয়ে বেশি সিকিউর হবে। এবং সিকিউরটা কেন হবে সেটা একটু বলি, যে ধরেন আপনার ওয়েবসাইটের মেইন যে পেজটা আছে, এই মেইন পেজ থেকে আরেকটা পেজ ক্রিয়েট করা আছে, যে পেজে আপনি একটা ব্লগ লিখে রাখছেন। সেই ব্লগটার একটা লিংক আপনি পাইছেন, সেই লিংকটা আপনি অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিংক হিসেবে, বা দেখাচ্ছে ডু ফলো ব্যাকলিংক হিসেবে ক্রিয়েট করে রাখছেন। রাখার পর কি হলো, যে এই ওয়েবসাইটটাতে যখন কেউ ভিজিট করলো, বা এই ওয়েবসাইটের থ্রুতে কোনো ভিজিটর যদি আপনার পেজে আসতে চায়, দেন আপনার ওয়েবসাইটের একটা পেজে সে চলে আসলো। চলে আসার পর সে এখান থেকে, বা আপনার ওয়েবসাইটের একটা পেজ বা একটা আর্টিকেল যখন সে ভিজিট করলো, তখন আপনার যে মেইন পেজটা, বা আপনার যে মেইন ওয়েবসাইট, বা আপনার ওয়েবসাইটের যে হোম পেজ, এটাতে আপনি তাকে আবার রিডাইরেক্ট করতে পারবেন। খুবই ভালো কথা। এখন এখানে সেফলি ইউজের যে বিষয়টা, যে ধরেন কোনো কারণে এই সি ওয়েবসাইটের সাথে, যেটার সাথে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করছেন, এটা সামহাও পেনাল্টি পেল, গুগলের কাছ থেকে এটা পেনাল্টি পেল, এবং গুগল কি করলো, এইটার থ্রুতে আপনার এই যে সাব পেজ, বা আপনার যে আর্টিকেলের যে পেজটা আছে, এই পেজটাতে সে আসলো। এসে এখন সে আবার খুঁজতেছে, বা দেখা যাচ্ছে সে আবার খুঁজতেছে এটা আসলে কোথায় যাচ্ছে, বা এই পেজটা কার সাথে কানেক্টেড। এই যে আবার খুঁজে আপনার ওয়েবসাইটে আসতেছে, এটার জন্য যে আপনি যে একটা টাইম পাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে এখানে আসার পর যদি দেখে যে না, আপনার আর্টিকেলটা খুবই ভালো মানের, এবং আর্টিকেলটাতে আপনি কোনো মানে গুগলের নিয়মের ব্যতি রেখে এখানে আপনি কিছু লেখেন নাই, দেন গুগল কিন্তু আর আপনাকে এই পেজটাতে পেনাল্টি দিবে না, এবং এটাতেও আপনাকে আর পেনাল্টি দিবে না, সে এখান থেকে ফিরে চলে যাবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এইটার সাথে, মানে আপনার যে কন্টেন্টটা, বা আপনার যে আর্টিকেলের সাথে অন্য একটা ব্যাকলিংক আপনি ক্রিয়েট করে রাখছেন, মাঝখান থেকে যদি কোনো প্রবলেম যদি হয়, আপনি কিন্তু এই আর্টিকেলটা এবং এই পেজটা এবং এই লিংকটা কিন্তু আপনি ব্রেক করে দিতে পারেন। জাস্ট এখানে সেফলি ইউজের জন্য, যে এ, বি এবং সি এই তিনটা পর্যায়ে, বা দেখা যাচ্ছে যে এইভাবে পর্যায়ক্রমিকভাবে বা ধাপ হিসেবে
এই ব্যাকলিংক গুলো যদি আপনারা ক্রিয়েট করতে পারেন, দেন আপনাদের জন্য, আপনাদের ওয়েবসাইটের জন্য এটা বেশি সিকিউর হয়। আচ্ছা, এখন একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। সেটা হচ্ছে, ধরেন সোহাগ সাহা, রমানাথ রায় এবং হচ্ছে রিয়াজুল ইসলাম রিয়াজ, তিনজন হচ্ছে খুবই ভালো বন্ধু। তো এখন রিয়াজুল ইসলাম আর হচ্ছে রমানাথ রয় এরা খুবই ক্লোজ ফ্রেন্ড, এরা স্কুল থেকে পরিচিত। এখন কি হলো যে রমানাথ রয় কোথাও একটা অপরাধের জন্য সে মানে পুলিশের কাছে সে অ্যারেস্ট হলো। এমনি সাপোজ, এটা কথার কথা বলতেছি, কেউ পার্সোনালি নিয়েন না, এমনি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এটা আসলে দেখা যাচ্ছে এই গুগলের পেনাল্টির বিষয় আছে, তো যার কারণে একটু এইভাবে একটু বলতেছি। তো কি হলো যে রমানাথ রয় যখন এইভাবে পেনাল্টি পেল পুলিশের কাছ থেকে বা দেখা যাচ্ছে গুগলের কাছ থেকে, এখন পুলিশ কি করলো যে খুঁজতে খুঁজতে আসলো যে তোমার বন্ধু কারা আছে বা তুমি কাদেরকে সাথে নিয়ে এই কাজটা করছো। সে এখন দেখা যাচ্ছে যে রিয়াজুল ইসলাম রিয়াজের কাছে চলে আসলো। রিয়াজুল ইসলাম রিয়াজের কাছে আসার পর দেখলো যে সে আসলে এই সম্পর্ক মানে এই অপরাধ সম্পর্কে বা এই ধরনের কোনো কাজের সাথে সে আসলে জড়িত না বা সে আসলে ক্লিন আছে। দেন তারা কিন্তু আর হচ্ছে এই রিয়াজুল ইসলামের কাছ থেকে সোহাগের কাছে আর তারা আর গেল না। কিন্তু এখানে যে বিষয়টা হলো যে গুগল যখন পেনাল্টি দেয়, যে রমানাথ রয়কে যখন পেনাল্টি দিল, দেন যখন রমানাথের থ্রুতে যখন রিয়াজের কাছে আসলো, সামহাও সোহাগ কিন্তু এখানে অ্যালার্ট হয়ে গেল, বা সে তার কাছে যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় যদি গোপন করার মতো থাকে, সে অ্যাটলিস্ট সময় পেয়ে গেল। তো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রেও একই বিষয়, যে ধরেন যে রমানাথের সাথে রিয়াজের একটা লিঙ্ক বিল্ডিং করা আছে, এই থ্রুতে মানে রমানাথের থ্রুতে রিয়াজের কাছে আসলো, এই মাঝখানে সোহাগ সাহা সচেতন হয়ে গেল এবং দেখাচ্ছে যে লিঙ্কটাকে এখান থেকে ব্রেক করে দিল। দেন তারা হচ্ছে এখান থেকে বা তার মেইন যে ওয়েবসাইটটা অর্থাৎ সোহাগ সাহা, সে কিন্তু সেফ থেকে গেল এবং দেখাচ্ছে যে এই লিঙ্কগুলো তাদের মাঝখান থেকে ব্রেক হয়ে গেল। যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, এটা কেউ পার্সোনালি নিয়েন না, জাস্ট একটা উদাহরণ বা কথার কথা হিসেবে বললাম, এই কারণে আর কি। তো আপনাদের এই সেফলি ইউজ করা বা দেখা যাচ্ছে যে সেফ ওয়েতে ব্যাকলিংক গুলো ক্রিয়েট করা, এটা খুবই জরুরি। তো এটা যখন আপনারা যখন নিজেদের জন্য কাজ করবেন, এই সেফ ওয়ে গুলো ইউজ করে বা দেখা যাচ্ছে যে এই মানে সঠিক পদ্ধতি বা দেখা যাচ্ছে যে একটু এক্সট্রা কেয়ার নিয়ে এই পদ্ধতিগুলো আপনারা ইউজ করতে পারেন। কারণ প্রাথমিক অবস্থায় আপনারা যে লিঙ্কগুলো বিল্ডিং করবেন বা আপনাদের ওয়েবসাইটের সাথে যে লিঙ্কগুলো বিল্ড করবেন, এগুলো চেক করার মতো ম্যানুয়ালি চেক করার মতো সময় বা দেখা যাচ্ছে কষ্ট করাটা আসলে অমানবিক কষ্টকর হয়ে যায়। আর এই ধরনের যে টুলগুলো আছে, পেইড টুলগুলো আছে, এগুলো আসলে প্রাথমিক অবস্থায় কেনাটা মুশকিল। তো আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে একটু টেকনিক্যালি লিঙ্কগুলোকে বিল্ড করতে হবে এবং যদি সম্ভব হয় সবসময় ম্যানুয়ালি চেক করে করে দেখতে হবে যে কোথায় লিঙ্কগুলো কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা ছিল দেখা যাচ্ছে নিজেদের পার্সোনাল ইউজের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে এইভাবে লিঙ্কগুলোকে বিল্ড করতে হবে, দেন আপনারা এটা করতে পারেন। আর নর্মালি ফাইবারে যখন আপনারা কাজ করবেন যে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েটে, দেন আপনাদেরকে এইভাবে ম্যানুয়ালি ঘুরায় পেঁচায় কাজ করতে দেয় না, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে শুধু লিঙ্কটা দিয়ে দেয়, বলে যে এই লিঙ্কটাতে আপনারা বা এই লিঙ্কের জন্য আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন। তো আপনাকে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিবে আপনি সেটাতেই করবেন। এখানে ঘুরায় পেঁচায় একটা থেকে একটা এ থেকে বি, বি থেকে সি, এইভাবে আপনাদেরকে ঘুরায় ফিরায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে না, বা সোশ্যাল বুকমার্কিং এটা আপনাদেরকে করতে হবে না। তো আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে একটু দেখি যে সোশ্যাল বুকমার্কিং এর কাজগুলো কি রকম, আর এখানে কম্পিটিশনটা কেমন, কাজগুলো কি রকম বা কি কাজ আমরা করতে পারি। দেখেন এখানে একটা ক্যাটাগরি আছে সোশ্যাল বুকমার্কিং, সার্চ দেই। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন এখানে কম্পিটিশনটা কেমন, দেখছেন এখানে কম্পিটিশন নাই বললেই চলে, কম্পিটিশনটা নাই বললেই চলে। এবং দেখাচ্ছে এখানে কিন্তু সার্ভিসগুলো কিন্তু সেল হচ্ছে। ইনি 88 সার্ভিস সেল করছেন, ইনি 11টা, 6টা, দেন 9টা বা 34টা, 15-16টা। তো দেখা যাচ্ছে এইখানে কম্পিটিশনটা যেহেতু অনেক কম, আপনারা কিন্তু এই কাজটা যদি করতে পারেন, এবং দেখেন ইনি কিন্তু অনেক কাজ করছেন, প্রায় 700টা বা দেখা যাচ্ছে 1000-1500-এর মতো কাজ করছেন, রিভিউ পাইছেন 673টা। তো তাহলে এইখানে যেহেতু কম্পিটিশনটা কম, তাহলে আপনারা যদি গিগ পাবলিশ করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু
এই দেখেন ইনি একটা কাজও করেন নাই বা কাজ হয়তো করছেন কিন্তু কোনো রিভিউ পান নাই, তারপরে এরা গিকটা প্রথম পেজে আছে। তাহলে যে বিষয়টা হলো যে আপনারা যদি এই সোশ্যাল বুকমার্কিং এর যে কাজটা এটা যদি করতে পারেন বা এটা যদি শিখতে পারেন, দেন আপনারা কিন্তু এখানে অনেক লো কম্পিটিশনে সার্ভিসটা সেল করতে পারবেন। এবং দেখা যাচ্ছে এখানে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, দেখা যাচ্ছে যে বায়ার রিকোয়েস্ট আপনাদের কি হয়, ডেটা এন্ট্রিতে যখনই কোনো বায়ার রিকোয়েস্ট আসে আপনারা ওই বায়ার রিকোয়েস্টটা সেন্ড করতে করতে দেখবেন যে 50টা 60টা 70টা 100টা অফার তার কাছে চলে গেছে অলরেডি। আর এখানে যেহেতু কম্পিটিশনটা কম, আপনাদের জন্য এই কাজটা করা অনেকটা সহজ হবে এবং প্রায় একই ধরনের কাজ এখানে আপনাদের করতে হয়। তো আমরা একটু দেখি যে ইনি বলছে সোশ্যাল বুকমার্কিং, দেখি ওনার গিকটা তুমি কি বলছে, ওনার গিকটা একটু দেখি। আর যিনি অনেক ভালো কাজ করছে তার গিকটাও একটু দেখি, মানে বেশি কাজ করছে সেটাও একটু দেখি। আচ্ছা, ইনি বলছে যে ক্রিয়েট হাই কোয়ালিটি টপ 300 সোশ্যাল বুকমার্কস অন হাই পিআর সাইট। ঠিক আছে, কি সার্ভিস দিতে 50 সোশ্যাল বুকমার্ক সাবমিশন উইথ হাই পিএডিএ সাইট। অর্থাৎ যে সাইটগুলোর অনেক হাই ডিএ এবং পিএ আছে সেই সাইটগুলোতে উনি 50টা সোশ্যাল বুকমার্ক সাবমিশন করে দিবেন। আচ্ছা, $10 চার্জ করবে। ঠিক আছে, আমরা এই কাজটা দেখব যে কিভাবে করতে হবে। আচ্ছা, ইনি কি বলছে, আই উইল প্রোভাইড 80 ডু ফলো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক সার্ভিস। আচ্ছা, হাই অথরিটি, আচ্ছা বুকমার্ক সাবমিশন। ঠিক আছে, আচ্ছা এই ধরনের কাজ কিন্তু ফাইবারে অ্যাভেলেবল আছে এবং দেখেন অলরেডি 2টা অর্ডার ওনার চলমান আছে, প্রায় 1000-এর মতো কাজ উনি করে ফেলছেন অলরেডি। আচ্ছা, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারাও চাইলে এই লো কম্পিটিশন বা দেখা যাচ্ছে যে এই কাজটাতে যেহেতু কম্পিটিশনটা অনেক লো, আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারেন। আচ্ছা, আচ্ছা এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম, এক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন, দেন আমরা কাজে চলে যাব। আমরা মেইন কাজে চলে যাব যে এই কাজগুলো আসলে আমরা কিভাবে করব বা এই কাজটা করার জন্য আমাদের আসলে কি প্রয়োজন, এই বিষয়টা আমরা দেখবো একটু পরে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। যে আমরা হচ্ছে একটা ভালো ওয়েবসাইটে ডু ফলো লিঙ্কটা ইউজ করে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, তো এটা তো তাদের ক্ষেত্রে ট্রাফিকটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা তাদের ক্ষেত্রে তো লস। তো তারা কেন ডু ফলো ব্যাক লিঙ্কটা ইউজ করতে দিচ্ছে? আচ্ছা, তারা কেন ডু ফলো ব্যাকলিংকটা ইউজ করতে দিচ্ছে, এটা একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে তারাও চায় যে তাদের ওয়েবসাইটটাও কারোর সাথে কানেক্টেড থাক। এখন আপনাদেরকে একটা বিষয় দেখালাম যে একটা লিঙ্ক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একই সময়ে আপনার হচ্ছে ইনবাউন্ড এবং আরেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে আউটবাউন্ড, অর্থাৎ যে ওয়েবসাইটটা থেকে বের হয়ে যাচ্ছেন সেটাতে আউটবাউন্ড এবং যে ওয়েবসাইটটাতে যাচ্ছেন সেটার জন্য ইনবাউন্ড। তো দেখা যাচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং। এই সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাতে আমরা গেছি এবং এই ওয়েবসাইটটাতে আমরা একটা লিঙ্ক পাইছি, সেই লিঙ্কের থ্রুতে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে গেছি। খুবই ভালো কথা, যে ধরেন যে এই লিঙ্কটার থ্রুতে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে গেছি। এখন এই যে pewresearch.org, আমরা এখন জানি না যে এই ওয়েবসাইটটা অন্য কোনো একটা কিওয়ার্ডের আন্ডারে গুগলে প্রথম র্যাঙ্কে আছে কিনা, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে যে ওই ওয়েবসাইটটার দেখা যাচ্ছে লিঙ্কিং বা দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটেও হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কিওয়ার্ডের আন্ডারে অনেক ভালো র্যাঙ্কে আছে বা অনেক ভালো পজিশনে আছে, যার কারণে এরা একে অপরের মাধ্যমে এই লিঙ্কটাকে শেয়ার করছে। আরেকটা বিষয় হতে পারে যে ওয়েবসাইট দুইটার মালিক একই ব্যক্তি বা দেখা যাচ্ছে যে একই প্রতিষ্ঠান এই ওয়েবসাইট দুইটার মালিক এবং দেখা যাচ্ছে তারা এইভাবে বুকমার্কিং করে রাখছে এখানে। তো বিষয়টা হচ্ছে প্রথম যে কারণটা বললাম যে হয়তো দেখা যাচ্ছে দুইটাই ভালো সাইট, এরা হচ্ছে একে অপরের সাথে নিজেদেরকে লিঙ্ক করে রাখছে যাতে ওই ওয়েবসাইটটা থেকে এই ভিজিটর পায় এবং এর ওয়েবসাইটটা থেকে ও ভিজিটর পায়। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইট বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট ভালো কিনা,
বা আমাদের ওয়েবসাইটটা আমরা কাদের সাথে বুকমার্কিং করতে পারবো, এই বিষয়টা একটু জানার আছে। কারণ আমাদের ওয়েবসাইট বা দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইট প্রাথমিক অবস্থায় খুব একটা ভালো অবস্থানে থাকবে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা গিয়ে জাস্ট সার্চ দেব সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। দেখেন এখানে বেশ কিছু সাইটের লিস্ট আপনারা পাবেন। এই সাইটের লিস্টগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং এরা শুধুমাত্র এই ধরনের ব্যাকলিংক ক্রিয়েট বা দেখা যাচ্ছে যে ডু ফলো ব্যাকলিংক গুলোকে নেওয়ার জন্যই তাদের ওয়েবসাইটগুলোকে রেখে দিয়েছে, বা এই ওয়েবসাইটগুলোতে আপনি সহজেই রেজিস্ট্রেশন করে, ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো এদের কাছে দিয়ে যেতে পারেন বা এদের সাথে কানেক্ট করে যেতে পারেন। তো প্রাথমিক অবস্থায় আমাদেরকে এই সাইটগুলোতে আমাদের মানে এই সাইটগুলো ইউজ করে আমাদের মানে কাজটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আশা করি কাজী রাকিব উত্তরটা পাইছেন। জি ভাইয়া বুঝছি, যে মিউচুয়াল রিলেশনশিপের মতো। হ্যাঁ, অনেকটা। তো আপাতত আমাদের সাথে মিউচুয়ালি কানেক্ট হওয়ার মতো কেউ নাই। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে গুগল থেকে অনেক ওয়েবসাইট পাওয়া যায় যারা আমাদের সাথে মিউচুয়ালি কানেক্ট হওয়ার জন্য আগ্রহী, বা যাদের সাথে আমরা মিউচুয়ালি আমাদের লিঙ্কটাকে বিল্ড আপ করতে পারি। তো এখানে দেখেন বেশ কিছু সাইট, এখানে বেশ কিছু, আচ্ছা এই যে এখানে বেশ কিছু ওয়েবসাইটের লিস্ট এখানে দেওয়া আছে এবং তাদের যে ডিএ এবং ডিএটা অর্থাৎ ডোমেন অথরিটিটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আর আমরা যেটা জানি যে যে ওয়েবসাইটের ডোমেন অথরিটি যত বেশি বা যত বেশি ভালো, সেই ওয়েবসাইটটাতে তত বেশি আমাদের সাথে লিঙ্কিং করা বা তাদের সাথে লিঙ্কিং করা আমাদের জন্য তত বেশি ভালো। তো আমরা অবশ্যই এই যে ডিএ বা পিএ, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কেমন বা কি ধরনের ওয়েবসাইট, এই ধরনের সাইটগুলো আমরা একটু চেক করে দেখব যে এই সাইটটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, বা এটা এমন কোনো ওয়েবসাইট কিনা যেটার সাথে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, এদের ডোমেন অথরিটিটা কেমন, এদের ভিজিটরের সংখ্যা কেমন, এই বিষয়গুলো আমরা চেক করব। চেক করার পর আমরা সেখানে আমাদের বুক মার্কিং করা শুরু করব। তো এই ওয়েবসাইটগুলো কিভাবে কালেক্ট করতে হবে বা এই ওয়েবসাইটগুলো আপনারা কালেক্ট করে কিভাবে লিস্ট ক্রিয়েট করবেন, এটা একটু পরে আপনাদেরকে দেখাবো। কোন টুল ইউজ করবেন, কোন টুল ইউজ করে এই ওয়েবসাইটগুলোর সার্চ ভলিউম বের করবেন বা দেখা যাচ্ছে কত পরিমাণ ভিজিটর আসতেছে এটা বের করবেন, তারপর কোন টুলটা ইউজ করে আপনারা হচ্ছে এদের ডিএপিএ চেক করবেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এই সাইটগুলো কিভাবে কালেক্ট করব, সাইটগুলো কিভাবে চেক করব যে এই সাইটটা আমাদের সাথে লিংক আপ করার জন্য উপযুক্ত কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এটা একটা ক্রোমের এক্সটেনশন, আপনারা ক্রোমের এক্সটেনশন তো অবশ্যই অ্যাড করতে পারেন। এই টুলটা আমাদের লাগবে। আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। স্যার এই মজার কিওয়ার্ড সার্ভার এগুলো আমি ওই আগেই দিয়েছিলাম, অনেক আগে এগুলো ব্যবহার করছিলাম এক্সটেনশন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই আমি উইন্ডোজ পাল্টাইছি তারপরেও দেখা যাচ্ছে ওগুলো আবার ইনস্টল করার সাথে সাথে ওগুলো আবার আসে গেছে আমার ইয়াতে। আচ্ছা, ওটা হচ্ছে আপনার এই যে ক্রোমে যে বিষয়টা, সেটা হচ্ছে যে ক্রোমে আপনি হচ্ছে আপনার মেইল আইডি দিয়ে যখন লগইন করবেন তখন আপনার ওই প্রিভিয়াস ক্রোমের যে প্রিসেটটা আছে বা আপনি যে এক্সটেনশন বা যে সেটিং গুলো করে রাখছিলেন ওইটা অটোমেটিক ওখানে চলে আসে। এই কারণে এসছে না? জি, এখানে দেখেন ক্লিক করার পর এই যে দেখেন এই যে সিঙ্ক যেটা আছে এটা অন করে দেওয়া আছে, আপনি জাস্ট এটা অফ করে দিবেন তাহলে আর আসবে না। অর্থাৎ আপনি আপনার ক্রোম ব্রাউজারটাতে যে কোনো কিছু ইউজ করতেছেন না কেন এখানে এটা সেভ হয়ে থাকছে।
পরবর্তীতে আপনি অন্য একটা ডিভাইসে ক্রোম ব্রাউজারে মানে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করার পর আপনার এই মেইল দিয়ে যখন লগইন করবেন দেখবেন যে এই এক্সটেনশন গুলো বা দেখাচ্ছে যে ক্রোমের যে ডিফল্ট সেটআপ আপনি করে রাখছিলেন সেই সেটআপ গুলোই চলে আসবে। আচ্ছা, তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আপনারা সবাই এক্সটেনশন অ্যাড করতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, তো এখানে দেখেন এই ওয়েবসাইটটাতে অনেকগুলো লিস্ট এখানে দেওয়া আছে। তো আমরা এদেরকে চেক করব বা এই ওয়েবসাইটগুলোকে একটু চেক করে করে দেখব, দেন এইগুলোতে আমাদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে লিংকটা দিবে সেই লিংকগুলোকে ব্যাকলিংক হিসেবে পোস্ট করার চেষ্টা করব। আর একটা বিষয় খেয়াল রাখবো যে আমাদের এই সাইটগুলোর যে সাইটটার ডিএপিএ যত বেশি হবে আমরা সেই সাইটগুলো বেশিরভাগ ইউজ করার চেষ্টা করব, মানে সবচেয়ে বেশি ডিএপিএ সেই ওয়েবসাইটগুলো ইউজ করার চেষ্টা করব। তো অবশ্যই চেক করতে হবে যে ওয়েবসাইটগুলোতে সার্চ ভলিউম কেমন বা দেখা যাচ্ছে ওয়েবসাইটগুলোতে ভিজিটর কেমন, ট্রাফিক কেমন আসতেছে, এই বিষয়গুলো চেক করে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা একটা গুগল শিট ক্রিয়েট করে নিই। আচ্ছা, আপনারা যখনই কোনো শিট ক্রিয়েট করবেন বা যে কোনো ফাইল যখন আপনারা ক্রিয়েট করবেন অবশ্যই সেটা একটা রিজনেবল একটা নাম দিবেন। আচ্ছা, এক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে, যে অবশ্যই ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে, যে ওয়েবসাইটটা আপনারা চেক করতেছেন বা যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন। এরপর দেখতে হবে যে ওয়েবসাইটের ডিএ কত, মানে ডোমেন অথরিটি কেমন, ওয়েবসাইটের পিএ কেমন, এরপর দেখবেন যে কি পরিমাণ ভিজিটর আসতেছে। আচ্ছা, এইটুকু আমাদের যদি চেক করতে পারি বা আমরা যদি এই তিনটা বিষয় যদি চেক করে দেখতে পারি যে ডোমেন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন এবং কি পরিমাণ ভিজিটর আসতেছে, তাহলে একটা পেজ সম্পর্কে বা একটা ওয়েবসাইট সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হবে যে এই ওয়েবসাইটটাতে আমরা আমাদের ব্যাকলিংক বা দেখাচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিংটা আমরা করতে পারবো কিনা। আচ্ছা, একটু সুন্দরভাবে সাজাই নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমরা লিস্টগুলো কালেক্ট করি, আপনারা চাইলে আরো অনেক সুন্দরভাবে এটা সাজাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন এই সাইটটাতে বেশ কিছু সাইটের লিস্ট এখানে দেওয়া আছে। তো আমরা একটা সাইটে যে কোনো একটা সাইটে যাই, একটু ট্রাই করে দেখি যে সাইটগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমাদেরকে চেক করে তো অবশ্যই দেখতে হবে। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এই সাইটটাতে যখন কোনো কিছু বুকমার্ক বা দেখাচ্ছে লিংক যখন বিল্ডিং করতে যাবেন আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অর্থাৎ আপনাদেরকে সাইন আপ করে ওইখানে আপনাদের দেখাচ্ছে যে বুকমার্কটাকে বা বুকমার্কটা আপনাদের যে ইউআরএলটা ওখানে পোস্ট করতে যাচ্ছে, যে লিংকটার সাথে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে বিল্ড মানে বন্ডিং করতে যাচ্ছেন, সেটা যখন আপনি পোস্ট করতে যাবেন আপনাকে অবশ্যই ওইখানে সাইন আপ করতে হবে। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওখানে ফ্রিতে সাইন আপ করা যায় কিনা। অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রিতে সাইন আপ করা যায় না। আচ্ছা, দেখেন এখানে সাইন আপ অপশনটা আছে, একটু দেখি যে এরা কি কোনো পেইড কিছু চাচ্ছে নাকি আমাদেরকে ফ্রিতে সাইন আপ করতে দিচ্ছে, বা সাইন আপ করার জন্য যে ইনফরমেশন গুলো এখানে দিতে হচ্ছে এগুলো আমাদের কাছে সাফিসিয়েন্ট আছে কিনা। ইমেল অ্যাড্রেস চাইছে, আচ্ছা চুজ এ স্ক্রিন নেম বা দেখাচ্ছে এটা ইউজার নেম হতে পারে, পাসওয়ার্ড এখানে দিবেন, দেন এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে সাইন আপ করবেন। তো এখানে আসলে কোনো পেমেন্ট মেথড বা অন্যান্য কিছু কথা বলে নাই, আমরা চাইলে যে গুগল অ্যাকাউন্টের সাথেও এখানে সাইন আপ করতে পারবেন। আচ্ছা, তো এটা না করাটাই বেটার, কারণ ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছ থেকে এই যে ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা আপনার কাছ থেকে চাইতে পারে যে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে এই লিস্টে প্রোভাইড করবেন যখন আপনি
আমার সাইটের জন্য বুকমার্কিং বা দেখা যাচ্ছে যে লিংক বিল্ডিং এর কাজ করবেন। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা সাইটকে আমরা কিভাবে চেক করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে যাব ওয়েবসাইটে গিয়ে দেখবো যে ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, তারপর দেখবো যে এখানে সাইন ইন বা সাইন আপ করা ফ্রি কিনা। এরপর আরো কিছু বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাতে ডিএপিএ কেমন বা এদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কেমন। তো এটা দেখার জন্য আমরা যে কাজটা করব, যে এই যে মজ বার যে এক্সটেনশনটা ইউজ করলাম এটাকে আমরা একটু অন করে দেব। আচ্ছা, তো আপনাদেরকে এখান থেকে লগ ইন করতে বলতে পারে। তো আপনাদেরকে জাস্ট মজ বারে গিয়ে একটা কাজ করবেন, এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আচ্ছা, আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি জাস্ট এখান থেকে লগ ইন করতেছি। আপনারা যে কাজটা করবেন, এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন, আপনাদের ডিসপ্লে নেমটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। এগুলো আসলে লাগে না, তারপরে দেখি। হ্যাঁ, এগুলো দিয়ে দিবেন, যেহেতু এখানে ওরা চাইছে যে আপনি কি ধরনের কাজ করতেছেন, যে মার্কেটিং এজেন্সি বা এই ধরনের। কোম্পানির সাইজ দিয়ে দিবেন, একটা সমস্যা নেই। আর এসইও প্রফিসিয়েন্সি আছে এটা দিবেন, লিটল ইউজ অফ এসইও এটা দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ক্রিয়েট রোবট চেক করে এখান থেকে এগ্রি করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এরপর জাস্ট আপনারা লগ ইন করে নেবেন। এখন আমরা যদি এই মজ বারটাকে ইউজ করতে চাই, একটু দেখি। দেখেন এখানে আমাদেরকে ইনফরমেশনটা এখন তারা দেখাচ্ছে। এখানে বলতেছে যে এই সাইটটার যে ডিএ আছে এটা হচ্ছে 94 এবং পিএ যেটা আছে এটা 74। তো আমরা নরমালি চেষ্টা করবো যে 50 আপ, অর্থাৎ ডিএ এবং পিএ দুইটা যদি 50 আপ হয় বা 60 আপ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো। তো এটা ডিএপিএ অনেক ভালো এবং দেখা যাচ্ছে অনেক ভালো মানের একটা সাইট এটা। এবং দেখা যাচ্ছে এদের যে লিঙ্কস আছে, দেখেন এখানে কত, মানে প্রায় 40,23,000-এর মতো লিঙ্ক এখানে এদের সাথে বিল্ড করা আছে। আচ্ছা, এখানে স্প্যামিং যে স্কোরটা আছে এটা খুবই লিটল, দেখা যাচ্ছে 1%। এটা দেখা যাচ্ছে যে কনসিডার করা যায়। তো আমরা জাস্ট এখান থেকে যে ইনফরমেশনটা নিব, এদের ডিএ হচ্ছে 94, পিএ হচ্ছে 74। আমরা যে লিস্টটা তৈরি করছিলাম সেই লিস্টটাতে একটু ইনক্লুড করি 94, 74। ওয়েবসাইটের লিংকটা একটু দিয়ে দিই। আচ্ছা, এরপর আমাদেরকে ভিজিটর চেক করতে হবে, যে কোথায় থেকে আমরা এই ভিজিটরটা চেক করে দেখতে হবে যে ওয়েবসাইটে আসলে ভিজিটরটা কেমন আসতেছে। তো আপনারা এই ভিজিটর চেক করার জন্য একটা টুল ইউজ করতে পারেন, সেটা বা একটা সাইট আপনারা ইউজ করতে পারেন, সেটার নাম হচ্ছে সাইট অর্থ ভিজিটর লিখে সার্চ দিবেন। আচ্ছা, সাইট অর্থ ট্রাফিক। আচ্ছা, আমি নামটা ভুল বলছি, সেটার নামটা হবে সাইট অর্থ ট্রাফিক। এটাতে জাস্ট আপনারা ক্লিক করে এই সাইটটাতে চলে যাবেন। আচ্ছা, এটাতে আসার পর জাস্ট ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করবেন। আচ্ছা, এখানে আসার পর দেখেন এরা বলতেছে যে এদের যে ডেইলি এস্টিমেটেড আছে, এটা ডেইলি এস্টিমেটেড। মান্থলি যে এস্টিমেটটা আছে দেখেন এখানে মান্থলি যে ভিজিটরের যে পরিমাণটা আছে এটা কি পরিমাণ এবং কত হিউজ পরিমাণ একটা ভিজিটর এদের এখানে আছে, এবং যে এদের যে আর্নিংটা আছে এটাও কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, আমরা এদের যে মান্থলি এস্টিমেটেড যে এদের ভিজিটরটা আছে এটা আমরা দেখি, বা এটা আমরা ওইখানে অ্যাড করতে পারি। ডেইলি এস্টিমেট দেখেন এটা অনেক বেশি, এদের কিন্তু প্রচুর ভিজিটর। আচ্ছা, তো ওদের যতটুকুই হোক এটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট এখানে 21998400।
আচ্ছা, এটা হিউজ পরিমাণ একটা ভিজিটর মান্থলি। আমরা এখানে একটু লিখে দিই ভিজিটর পার মান্থ, ভিজিটরস পার মান্থ। আচ্ছা, তাহলে এই সাইটটা ডিএ অনেক হাই, পিএ অনেক হাই, এবং দেখা যাচ্ছে এদের যে মান্থলি যে এস্টিমেটেড যে ভিউয়ার বা দেখা যাচ্ছে এদের যে ভিজিটর যারা আছে এটার পরিমাণটা অনেক বেশি, প্রায় 2,19,98,400 জন এদের মান্থলি এস্টিমেটেড ভিজিটর। এখানে একটা বিষয় একটু ভুল হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারাও খেয়াল করেন নাই, আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এরা বলছে যে রিপোর্ট আপডেটেড 1 month ago, অর্থাৎ 1 মাস আগের রিপোর্ট আপনাদেরকে দেখাইছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে 1 মাস আগের রিপোর্ট দেখে তো আপনাদের লাভ নেই, আপনাদেরকে আপডেট যে বিষয়টা বা আপডেট যে ভিজিটর বা দেখাচ্ছে যে রিসেন্টলি এই মাসে যে পরিমাণ ভিজিটর পাচ্ছে একদম লেটেস্ট ডেটাটা আপনাদের লাগবে। দেন আপনারা কি করবেন, জাস্ট আপডেট ডেটা ওটাতে ক্লিক করবেন, এইখানে রোবট চেকে আসে, জাস্ট আপডেট নাও এটাতে ক্লিক করবেন। দেখেন ওদের ভিজিটরটা কিন্তু বা ইউনিক ভিজিটরটা কিন্তু এখানে শো করতেছে, এবং দেখেন এখানে বলছে যে রিপোর্ট আপডেটেড 1 second ago। তাহলে এদের যে সাইটের যে ভিজিটরটা বা ভিজিটরের যে এক্সাক্ট যে ভ্যালুটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমরা এই আপডেট ভ্যালুটা ইউজ করব। আপনারা যে কোনো ওয়েবসাইটে যখন ট্রাফিক তখন চেক করবেন যে এই ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে বা এই ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, তখন অবশ্যই এখানে চেক করে দেখবেন যে রিপোর্টটা কখন আপডেট করা হয়েছে। যদি 2 মাস বা 3 মাস বা 1 মাস আগে যদি রিপোর্টটা আপডেট করা হয় সেটা নেওয়ার দরকার নাই, জাস্ট এখানে আপডেট নাও এটাতে ক্লিক করবেন, এখান থেকে একটা ক্যাপচা পূরণ করবেন, ক্যাপচা পূরণ করার পর একদম লেটেস্ট যে ওদের স্ট্যাটিস্টিক্স বা যে লেটেস্ট যে ভিজিটরের পরিমাণ এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এটা আপনারা লিখে দিবেন বা এটা হচ্ছে আপনাদের শীটে আবার সুন্দরভাবে ইনক্লুড করবেন। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে দেখাচ্ছে যে বেশ কয়েকটা ওয়েবসাইট বা আমাদের কাছ থেকে আমাদের ক্লায়েন্ট যদি 50টা 60টা বা 100টা যদি লিস্ট চায়, দেন আমাদেরকে ওই সাইটগুলো এইভাবে লিস্ট ক্রিয়েট করে দিতে হবে। আর এখানে একটা বিষয় আছে, দেখেন সাইন আপটা যে ফ্রি বা দেখাচ্ছে যে আপনি এখানে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এই বিষয়টা অবশ্যই এনশিওর করতে হবে। কারণ এখানে যদি আপনাকে পে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে দেখাচ্ছে এটা ক্লায়েন্টের জন্য এবং আপনার জন্য অনেক লস একটা আইটেম হয়ে যাবে, বা আপনি এই সাইটটাতে তখন লিংক বিল্ডিংটা না করাটাই বেটার, বা আপনি হয়তো দেখাচ্ছে ওইভাবে পে করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিংক বিল্ডিংটা করতেও পারবেন না। তো বিষয়টা বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট যখন আমরা চুজ করব কি কি বিষয় খেয়াল রাখবো। জি স্যার। আমরা একটা সাইট পেয়ে গেলাম যে সাইটটাতে মোটামুটি আমরা ভালো এখান থেকে রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে এদের ডিএটা অনেক ভালো, পিএ ভালো, এদের মান্থলি ভিজিটর যে আছে এটাও অনেক বেশি, তাহলে এবং এই ওয়েবসাইটটাতে ফ্রিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি, তাহলে এই ওয়েবসাইটটা আমাদের ব্যবহারযোগ্য। ঠিক আছে, আচ্ছা আরো দুই একটা সাইট একটু চেক করে দেখি। আচ্ছা, এটা একটা সাইট, এটাতে আসার পর দেখেন মজবারটা অটোমেটিক কাজ করতেছে, পিএ বলছে 75, ডিএ বলছে 91। এইখানে একটা বিষয় আছে, দেখেন এই যে স্প্যামিং এর যে স্কোরটা আছে, অর্থাৎ এখানে স্প্যামিং হওয়ার যে স্কোরটা এটা কিন্তু অনেক বেশি, 38%। এটা কিন্তু স্প্যামিং যে স্কোরটা এটা 38% মানে অনেক বেশি। প্রিভিয়াস যে ওয়েবসাইটটাতে আমরা সার্চ করলাম বা যে ওয়েবসাইটটা আমরা দেখলাম সেখানে স্প্যামিং স্কোর ছিল মাত্র 1%। আপনারা চাইলে এই ডেটাগুলো ইনক্লুড করে রাখতে পারেন যে এইখানে স্প্যামিং স্কোরটা কত। কারণ এইটার উপর ডিপেন্ড করে আপনারা মানে মানে ডিসিশন নিতে পারেন যে এই ওয়েবসাইটটাতে আপনারা লিংক বিল্ডিং করবেন কি লিংক বিল্ডিং করবেন না। এই স্কোরটা আপনাদেরকে কালেক্ট করা লাগতে পারে বা আপনাদের কাজের সুবিধার্থে আপনারা এখানে কালেক্ট করে রাখবেন।
কোথায় 1% আর কোথায় 39%। আচ্ছা, তারপরেও একটু আমরা কনসিডার করতে পারি যে যদি এদের ভিজিটরের সংখ্যা বেশি হয় তাহলে আমরা অ্যাট লিস্ট রিস্ক নিতে পারি। তো দেখি এদের ভিজিটর কেমন, আমরা একটু গিয়ে দেখি। এখানে দেখেন বলছে যে রিপোর্ট আপডেটেড 5 মান্থস এগো। তো আমরা এই রিপোর্টটা নিব না, আমরা জাস্ট এখনই আপডেট করে নিব। 5 মাস আগের রিপোর্টটি আমাদের আসলে কোনো লাভ নাই। আপডেট নাও। এখানে বলছে যে ভিজিটরের সংখ্যা, ডেইলি এস্টিমেটেড ভিজিটর হচ্ছে প্রায় 3,36,000 মতো। আর এদের যে মান্থলি এস্টিমেটেড যে ইউজার আছে বা এটা হচ্ছে 1 কোটি, 1 কোটির মতো এদের হচ্ছে মান্থলি এস্টিমেটেড ইউজার। তো এটা দেখাচ্ছে মান্থলি যদি 1 কোটি ইউজার আসে, এটা অনেক বড় একটা বিষয় বা অনেক বড় বড় একটা ভ্যালু। তো আপনারা চাইলে এই ডেটাগুলো কালেক্ট করে করে রাখতে পারেন এবং ক্লায়েন্টকে আপনি বলবেন যে আসলে ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা মনে করতেছি যে হ্যাঁ এটাতে আসলে ব্যাকলিংক করা সম্ভব, বা দেখাচ্ছে এখানে স্প্যামিং স্কোরটা অনেক বেশি, যার কারণে এখানে আমরা হচ্ছে এই আমাদের ব্যাকলিংকটাকে ক্রিয়েট করি নাই, কারণ এই ব্যাকলিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে সমস্যা আসতে পারে। তারপরে আপনারা এটা অ্যাড করে দিবেন বা আপনারা হচ্ছে এখানে লিখে রাখবেন। আপাতত যেহেতু আমরা ডেটা কালেক্ট করতেছি, এই ডেটাগুলো আমরা জাস্ট কালেক্ট করে রাখি। স্যার ক্লায়েন্ট তো আসলে স্যার নির্দিষ্ট একটা নিশ নিয়ে বলবে স্যার, এটা নাকি যে কোনো ওয়েবসাইট থেকে স্যার? না, এই যে লিংকগুলো বা এই লিংক বিল্ডিং এর জন্য যে ওয়েবসাইটগুলো আমরা ইউজ করতেছি, এখানে এটা আপনি কমন হিসেবে ইউজ করতে পারেন, কারণ এটা সবার জন্যই ওপেন, বা আপনি হচ্ছে কমন এটা ইউজ করতে পারেন। এখানে বলা আছে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, মানে এই ওয়েবসাইটগুলো এমন ভাবেই দেওয়া আছে বা এমন ভাবে ক্রিয়েট করা যে এই সাইটগুলোতে গিয়ে আপনি হচ্ছে বুকমার্কিং করতে পারবেন বা লিংক বিল্ডিং করতে পারবেন। না স্যার, আমি আসলে ওইটা বলি নাই স্যার, আমি বলছি যে ধরেন আমার ক্লায়েন্টের একটা ফ্যাশন নিয়ে একটা ইয়ে আছে, সাইট আছে, আপনি যদি ওইটাতে লিংক বিল্ডিং করতে দেয় আমাকে, তাহলে আসলে স্যার ওই ফ্যাশন টাইপের লিংক বিল্ডিং এ আমি ওই ইয়া করব নাকি যে কোনো ওয়েবসাইটে করলেই হবে? অবশ্যই যে আপনার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের ওয়েবসাইটে আপনাকে এই লিংক বিল্ডিং গুলো করতে হবে, এটা আপনার জন্য সবচেয়ে বেটার। আর যদি আপনাকে টার্গেটেড কোনো সাইট যদি আপনাকে না বলে দেয়, দেন আপনাদেরকে আপনি একটু মিউট করেন তাহলে। আচ্ছা, দেন আপনাদেরকে যে কাজটা করতে হবে যে মান্থলি ভিজিটর যে ওয়েবসাইটগুলোতে বেশি, সেই ওয়েবসাইটগুলোতে আপনাকে বুকমার্কিং করতে হবে, কারণ যেখানে ভিজিটরের সংখ্যা যত বেশি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসার সম্ভাবনা বা দেখাচ্ছে যদি লিংক বিল্ডিং করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। যদি আপনাকে ক্লায়েন্ট কোনো টার্গেটেড নিশ বলে না দেয় বা দেখাচ্ছে কোনো এরিয়া যদি আপনাকে বলে না দেয়, বুঝতে পারছেন রমানাথ? ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত যেহেতু ডেটাগুলো কালেক্ট করতেছি, পরবর্তীতে আমরা ডিসিশন দিব যে হ্যাঁ এই ডেটাগুলো কালেক্ট করার পর আমরা দেখব যে ওয়েবসাইটগুলো আসলে ইউজ করা পসিবল কিনা। তো এটা হচ্ছে 75, 93। আচ্ছা, এটা ছিল এদের হচ্ছে ভিজিটরের সংখ্যা, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 93 এবং এই সাইটটা হচ্ছে এটা। তো এখন যে বিষয়টা আমরা হচ্ছে এইভাবে আগে ডেটাগুলো কালেক্ট করব, ডেটাগুলো কালেক্ট করার পর দেখব কোন ওয়েবসাইটগুলো ডিএপিএ সবচেয়ে ভালো, তারপর দেখব কোন ওয়েবসাইটটাতে সবচেয়ে বেশি ভিজিটর আছে। মানে এই তিনটা বিষয় আমরা দেখব যে ডিএপিএ ভালো এবং হচ্ছে সবচেয়ে বেশি ভিজিটর আছে, এবং তারপর দেখব যে এখানে আসলে স্প্যামিং যে স্কোরটা আছে, যেটা আমাদেরকে মজবার এই টুলটা বলতেছে, এই স্প্যামিং স্কোরটা কেমন। তো যাদের স্প্যামিং স্কোরটা সবচেয়ে লো, আমরা সেই ওয়েবসাইটগুলো ইউজ করার চেষ্টা করব। এইভাবে দেখাচ্ছে আমাদের কাছে ক্লায়েন্ট যখন 50টা 100টা বা 200টা যখন সোশ্যাল বুকমার্কিং সাইটের যখন লিস্ট চাইবে বা আমাদের কাছে যখন সোশ্যাল বুকমার্কিং করে চাইবে, তখন আমাদেরকে এইভাবে এই লিস্টটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এইভাবে লিস্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা সবাই?
চেষ্টা করলে অবশ্যই করবো। হ্যাঁ, এখন যে বিষয়টা যে আপনারা যদি এই ধরনের একটা লিস্ট যদি ক্রিয়েট করেন, যে 200টা সাইটের লিস্ট আপনি ক্রিয়েট করে রাখলেন যাদের ডিএপি অনেক বেশি বা অনেক ভালো। এখন কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে একবার এটা সোশ্যাল বুক মার্কিং করে নিল 50টা সাইটে, দেন আরো একজন চাইলো যে সে আপনার কাছ থেকে 100টা সাইটে বুক মার্কিং করে নেবে। আপনি কিন্তু চাইলে ওই সেম এই ওয়েবসাইটগুলোতে বারবার আপনি বুক মার্কিং বা দেখা যাচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর কাজটা করতে পারেন। তো আপনার কাছে যদি একটা কমপ্লিট লিস্ট থাকে বা একটা কমপ্লিট লিস্ট যদি আপনার কাছে ক্রিয়েট করা থাকে, তাহলে ওটা আপনি বারবার রিইউজ করতে পারবেন। ব্যয় করে কাজটা করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে, বারবারই তো করতে পারবো। সেটাই, বারবার করতে কোনো সমস্যা হবে না স্যার? বারবার না, সমস্যা হবে না। ওই সাইটগুলো মানে আমি আপনাদেরকে যে সাইটগুলো দেখাচ্ছি, এই সাইটগুলো আসলে দেখাচ্ছে এরা এই সোশ্যাল বুক মার্কিং এর জন্যই আপনাদেরকে দিয়ে রাখছে যে হ্যাঁ আপনারা এখানে আসেন, সোশ্যাল বুক মার্কিং করেন, আমাদের সাইটটাকে ভিজিট করেন, ব্যাস তাহলেই হলো। তাহলে তো ঠিক আছে স্যার। হ্যাঁ, সেই সাইটটাতে আসার পর আমাদেরকে মতবার বলতেছে এদের হচ্ছে ডিএ হচ্ছে 56, পিএ হচ্ছে 59, স্প্যামিং স্কোরটা 33%। মোটামুটি ডিএও কম, পিএও কম, এবং দেখা যাচ্ছে স্প্যামিং স্কোরটাও মোটামুটি ভালো। আমি দেখবো যে এদের ভিজিটরটা কেমন। স্যার মজমাতে স্যার প্রিমিয়াম চলতেছে। প্রিমিয়াম চাবে না, আমি তো ফ্রি ইউজ করতেছি। স্যার দেখ আমি করতেছি তো স্যার। স্যার আমিও ফ্রি ইয়া করলাম স্যার, লগইন করলাম। ফ্রি চলতেছে না? জি স্যার চলতেছে। কাজ ভাই লগইন হচ্ছে কিন্তু কাজ হচ্ছে। কাজ তো হবে, আচ্ছা ভাই। দেখেন কাজ তো হচ্ছেই। স্যারের তো কাজ হচ্ছে দেখতেছিস। আমারও কাজ হচ্ছে মানিক ভাই, আমি চেষ্টা করলাম। আচ্ছা, একটু পর স্ক্রিন শেয়ারে দেখতেছি কি অবস্থা। আচ্ছা, এদের হচ্ছে দেখেন এদের যে ট্রাফিকটা মান্থলি এস্টিমেটেড যে ভিজিটর বা ইউনিক ভিজিটর খুব বেশি না, 8 লক্ষ, বা খুব বেশি না মানে অনেক বেশি আর কি, মানে মোটামুটি ভালো আর কি, মিডিয়াম, অনেক বেশি না কিন্তু মিডিয়াম, মোটামুটি ভালো চলে। তো 8,38,710টা ভিজিটর মান্থলি ইউনিক ভিজিটর, এটা মোটামুটি ভালো। কিন্তু কম্পারেটিভলি আমরা যে অন্যান্য সাইটগুলো যে নিলাম যাদের ডিএপিএ অনেক ভালো এবং ভিজিটরের সংখ্যা অনেক ভালো, প্রায় 1 কোটি বা 2 কোটি এরকম, তো আমরা এই ধরনের সাইটগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের একটা বিষয় এখানে দেখাই যে এই সাইটটা ডিএ অনেক হাই, মানে 93, পিএ 75 এবং ভিজিটর প্রায় 1 কোটির মতো। এখানে স্প্যামিং স্কোরটা 39%। এবং এই সাইটটাতে, আচ্ছা যে সাইটটা আমরা এখনই দেখলাম, কই গেল, এই সাইটটাতে দেখেন স্প্যামিং স্কোর 33%, এদের ভিজিটরটা হচ্ছে 8 লক্ষ পার মান্থ, এদের হচ্ছে ডিএ 56 এবং পিএস 59। তো আমরা যদি দুইটা সাইটের মধ্যে কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে ভিজিটরের সংখ্যাটা অনেক বেশি, যার কারণে আমরা একটু রিস্ক নিতেই পারি। আর সবসময় চেষ্টা করতে হবে যে রিস্ক না নেওয়া, কারণ এখানে স্প্যামিংটা বেশি বা দেখা যাচ্ছে যে এখান থেকে গুগলের পেনাল্টি আসার সম্ভাবনাটাও বেশি। তো যার কারণে আমরা এই সাইটগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং দেখবো যে যে সাইটগুলোতে স্প্যামিং স্কোরটা মিনিমাম মানে খুবই কম, সেই সাইটগুলোতে আমরা আমাদের বুকমার্কগুলো বা আমাদের বুকমার্কিং এর জন্য সেই সাইটগুলো আমরা চুজ করব। আচ্ছা, যে সাইটগুলোতে আমরা সোশ্যাল বুকমার্কিং করব বা যে সাইটগুলোতে আমাদের লিংকগুলো দিব বা আমাদের ওয়েবসাইটের সাথে যে সাইটগুলোর কানেকশন বিল্ড আপ করব, এই ধরনের একটা সাইট বা এই ধরনের কিছু সাইটের লিস্ট আমরা ক্রিয়েট করতেছিলাম। আচ্ছা, তো এখানে আরেকটা সাইট আছে, এটা একটু দেখি যে এটার ডিএপিএ কেমন, এটার মানে পারফরমেন্সটা কেমন, বা এই পেজটার সাথে আমরা আমাদের লিংক বিল্ডিংটা করতে পারবো কিনা। আচ্ছা, মজবারটা একটু চালু করে নিই। আচ্ছা, এদের ডিএ বলতেছে 91, পিএ 75, এদের যে স্প্যাম যে স্কোরটা আছে এটা হচ্ছে মাত্র 1%। তার মানে অবশ্যই এটা একটা ভালো একটা সাইট বা দেখা যাচ্ছে আমাদের কাজ করার জন্য এটা উপযুক্ত একটা সাইট। আচ্ছা, 75, 91, 1, আমরা এটাকে লিস্ট করে নিই। 91, 75, 1। আচ্ছা, তাহলে এতটুকু ঠিক আছে। এখন একটু দেখতে হবে যে এদের ভিজিটরটা কেমন বা এদের কি পরিমাণ ভিজিটর আছে বা মান্থলি এরা কি পরিমাণ ভিজিটর পায়।
তো এটা চেক করার জন্য আপনাদেরকে একটা সাইটের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে siteourttraffic.com। এটাতে গিয়ে জাস্ট আপনারা আপনাদের সাইটটার ইউআরএল এখানে দিয়ে দিবেন, এটাকে সাবমিট করে দিবেন। সম্ভবত জুই এটা খুঁজতেছিলেন, যে জুই এটা খুঁজে পাচ্ছিলেন না সম্ভবত, লিঙ্কটা একটু দিয়ে দিই। অনেক কিন্তু দেখা যায় ডিএপি এটা অনেক বেশি, কিন্তু ওই আপনার অনেক কম থাকে। নরমালি একটা বিষয় এরকম হয় যে যদি ডিএপি হাই থাকে, দেখবেন যে এখান থেকে ভিজিটরটা অনেক ভালো পাবেন। যদি এখান থেকে দেখেন যে মান্থলি 2 লক্ষ 3 লক্ষ ভিজিটর আছে, এটা আপনার জন্য এনাফ এবং অনেক ভালো। 2 লক্ষ 3 লক্ষ ভিজিটর মান্থলি মানে অনেক ভালো। হ্যাঁ, তাহলে ওটা এনাফ। দেখেন এদের 2 মাস আগের একটা রিপোর্ট দেখাচ্ছে যে ইউনিক ভিজিটর ডেইলি সেটা হচ্ছে 28,000, মান্থলি হচ্ছে প্রায় 8 লক্ষ 8.5 লক্ষর মতো। তো আমরা এখানে একটু এটাকে আপডেট নাও করে দেখি যে এদের লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স এটা কি বলে। আচ্ছা, আর এদের দেখেন এখন ইউজার কি পরিমাণ বেড়ে গেছে। 2 মাস আগে ছিল ডেইলি হচ্ছে 28,000, এখন ডেইলি হচ্ছে 41,000। এবং দেখেন এদের যে ইউনিক ইউজার মানে ইউনিক যে এদের ভিজিটর, এটা হচ্ছে মান্থলি এখন বেড়ে গেছে প্রায় 12,50,000। এটা কিন্তু হিউজ একটা ইমপ্রুভমেন্ট। তাহলে এই সাইটটা আমরা বলতে পারি যে হ্যাঁ, এই সাইটটা আমাদের জন্য অনেক ভালো। আচ্ছা, তো আমরা এই সাইটটাতে এইভাবে আপনারা 50টা সাইটটা বা দেখাচ্ছে আপনাদের ক্লায়েন্ট যতগুলো চাইবে এই সাইটগুলোর লিস্ট আপনারা বের করবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন প্রচুর সাইট আপনারা পাবেন। আচ্ছা, তো এই সাইটটাতে এখন আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করব, বা আমরা হচ্ছে আমাদের সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব, বা এদের সাথে আমরা বুক মার্কিং বা সোশ্যাল বুক মার্কিং এর যে কাজটা আছে এটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে যাওয়ার পর আমাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে। এই ওয়েবসাইটে যদি আমরা কিছু পোস্ট করতে চাই অবশ্যই আমাদেরকে সাইন আপ করতে হবে। আর শুধু এই ওয়েবসাইটটা না, বিশেষ করে সকল বুক মার্কিং সাইট বা দেখাচ্ছে যে সাইটগুলো আমাদেরকে বুকমার্ক করতে দেয় সেগুলোতে আমরা অবশ্যই সাইন আপ করব এবং আমাদের এই ইনফরমেশনটা প্রয়োজন আছে। ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এটা চাইতে পারে। আচ্ছা, এখানে কি কন্টিনিউ উইথ গুগল এর অপশন আছে নাকি একটু দেখি। না, এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনারা এখানে একটা নিকনেম বা দেখাচ্ছি ইউজার নেম আপনারা এখানে দিবেন, দেন আপনাদের ফুল নেমটা এখানে দিবেন। আমি আমার জন্য এটা রেডি করতেছি, যার কারণে আমি আমার মেইল বা আমার তথ্যগুলোই এখানে আমি দিলাম। এখানে জব টাইটেল এটা আপনারা দিতে পারেন, বা আপনারা কিসের জন্য কাজ করতেছেন সেটা দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, কান্ট্রি যেহেতু অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিছে ওটাই থাকলো, ঠিক আছে। রোবট চেকটা করে দিবেন এখান থেকে। খুবই সিম্পল, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা খুবই ইজি। এখন জুয়ের মতো আবার দেখা যাচ্ছে যে এই যে মোজবারের জায়গায় আপনারা হচ্ছে অন্য কোথাও গিয়ে আবার লগ ইন করেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। জাস্ট এটাতে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন, আপনাদের ফোন নাম্বার বা দেখা যাচ্ছে মেইল, আপনাদের ফুল নেম এগুলো চাইবে, লোকেশন চাইবে, আপনাদের কোম্পানির নেম সাইজ এগুলো দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আচ্ছা, তারপর বলছে যে আপনার মেইলটাতে চেক করেন, মেইলটাতে ওখানে ভেরিফিকেশন একটা মেইল পাঠাইছে।
আচ্ছা, স্ল্যাশ ডট থেকে মেইলটা চলে আসছে, জাস্ট এটা ক্লিক করতে হবে। আচ্ছা, কনফিগার পাসওয়ার্ড ফর, আচ্ছা ঠিক আছে। এখানে কোডটা দেওয়া আছে, দেখেন এই যে পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাদেরকে এই কোডটা এখানে দিয়ে রাখছে। আমরা জাস্ট এই কোডটা নিব, এখানে পাসওয়ার্ড রিসেট কোডটা দিয়ে দিব, এখানে আমরা নিউ পাসওয়ার্ড এখানে কিছু একটা দিয়ে দেব। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এটা আমাদের কাজে লাগবে। সব থেকে ভালো স্যার গুগল শিটে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখুন। আচ্ছা, গুগল শিটে আমি কোনো পাসওয়ার্ড সেভ করে আপাতত রাখতেছি না, কারণটা হচ্ছে যে ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, তো এই পাসওয়ার্ডগুলো আমি ওইভাবে রেকর্ড করে বা ইয়ে করে রাখতেছি না। স্যার আমাদের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ আপনারা রাখতে পারেন, আপনারা যদি মনে রাখার জন্য রাখতে চান রাখতে পারেন। আচ্ছা দেখেন এখানে পাসওয়ার্ডটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন আছে দেখেন সাবমিট স্টোরি, এটাতে ক্লিক করবেন। দেখেন সাবমিট স্টোরি এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু অপশন দিচ্ছে, যে স্টোরি টাইটেল বা আপনারা যেটা এখানে পোস্ট করতে যাচ্ছেন সেটার একটা টাইটেল এখানে দিতে হবে। আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন, যে আপনাদের যে ওয়েবসাইটটা বা আপনাদেরকে একটা বিষয় আমি বলছিলাম যে সেফ ওয়েতে যদি আপনারা ব্যাকলিঙ্কিং করতে চান, আপনাদের ওয়েবসাইট থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের একটা ব্লগ বা সেই পেজের একটা কন্টেন্ট আপনারা কন্টেন্টের থ্রুতে অন্য একটা ওয়েবসাইটের সাথে বুকমার্কিং করার চেষ্টা করবেন। তো আপনারা এখানে যেটাই দিতে চান না কেন বা যেটাই এখানে পোস্ট করতে চান না কেন, যে লিঙ্কটা এখানে বিল্ড করতে চান না কেন, সেটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই একটা টাইটেল এখানে দিবেন। তো আপনারা যদি কোনো ওয়েবসাইট থাকে, আচ্ছা ক্লায়েন্ট আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েই দিবে। যদি কোনো ক্লায়েন্টের জন্য আপনারা এই কাজগুলো করেন, ক্লায়েন্ট অবশ্যই আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিবে, যে আপনি যেটা পোস্ট করবেন সেটা টাইটেল কি হবে, সেখানে ডেসক্রিপশন কি থাকবে, এবং কোন ইউআরএলটা আপনি এখানে ইউজ করবেন বা কোন ইউআরএলটা আপনি ব্যাকলিঙ্ক হিসেবে এখানে অ্যাড করতে চাচ্ছেন। আচ্ছা আমি কোথাও থেকে একটা পোস্ট জাস্ট কপি করে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর জন্য এটা আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এটা ক্লায়েন্টের প্রোভাইড করা যে ইনফরমেশনটা বা ক্লায়েন্ট যেটা আপনাদেরকে প্রোভাইড করে সেটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা এটা দিলেন, দেন এখানে দেখেন আপনাদেরকে ইউআরএল দেওয়ার একটা অপশন দিয়েই রাখছে। তো আমি জাস্ট এখান থেকে এই পোস্টের যে ইউআরএলটা আছে এটা আমি জাস্ট এখানে দিয়ে দিব, বা এই ইউআরএলটা ক্লায়েন্ট আপনাদেরকে দিয়েই দিবে যে আপনারা এই ইউআরএলটা ব্যাকলিঙ্ক করবেন। তারা আপনাদের ওয়েবসাইট দিতে পারে বা যে পোস্টটা তারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছে সেই পোস্টার ইউআরএল আপনাদেরকে সুন্দরভাবে দিয়েই দিবে। আচ্ছা দেন এখান থেকে প্রিভিউ অপশনটাতে যাবেন। প্রিভিউ অপশনটাতে আসার পর দেখেন এই ধরনের প্রিভিউ আপনারা পাচ্ছেন, এবং এইখানে দেখেন যে এই লিঙ্কটা এখানে কিন্তু সাবমিট করা হয়ে গেছে। আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা এবং দেখা যাচ্ছে আমাদের যে লিঙ্কটা এটা কিন্তু এখানে সুন্দরভাবে প্রিভিউতেই আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা আর্টিকেলে যা কিছু লেখেন বা দেখাচ্ছে যেটা আপনাদের সামঞ্জস্যপূর্ণ হয় এটা হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন। আচ্ছা এখানে ক্যাপচা আবার দিতে হবে। আচ্ছা জাস্ট সাবমিট করে দেই। আচ্ছা
তারপর আমরা জাস্ট যে কাজটা করব, এটাকে ওপেন করে একটু চেক করব যে ঠিক আছে কিনা। দেখেন আমরা যে ব্যাকলিংকটা করলাম বা আমরা যে এই ওয়েবসাইটে আমাদের একটা লিংক এখানে দিয়ে দিলাম, এখানে দেখেন সেটা আমাদেরকে দেখাচ্ছে। এবং আমরা যদি এটাতে ক্লিক করি, দেখি কোথায় যায়। আচ্ছা, এটাতে একটু ক্লিক করি। দেখেন আমরা যখন আমাদের এই লিংকটাতে ক্লিক করলাম, আমাদের লিংকটা কিন্তু রিডিরেক্ট হয়ে আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা লিংকটা প্রোভাইড করছিলাম সেই ওয়েবসাইটের যে পোস্টটাকে আমরা বা যে ইউআরএলটাকে আমরা এখানে ব্যাকলিংক হিসেবে দিতে চাইছিলাম সেই লিংকটা কিন্তু এখানে আছে। এখন কেউ যদি আমাদের এটা ভিজিট করে, সে কিন্তু চাইলে আমাদের এই লিংকের থ্রুতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে। এবং অ্যাটলিস্ট কেউ ভিজিট করুক আর না করুক, গুগল কিন্তু আমাদের এই মানে যখন এই আর্টিকেলটা বা এই ওয়েবসাইটটা যখন সে কন্টিনিউয়াসলি ভিউ করবে বা ভিজিট করতে থাকবে, তখন এই পোস্টটা বা দেখাচ্ছে যে এই লিংকের থ্রুতে সে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এই যে আমাদের এই দুইটা ওয়েবসাইটের মধ্যে একটা ব্যাকলিংক ক্রিয়েট করা হলো। এখন দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। এই ওয়েবসাইটটাতে ভিজিটর কিছু আছে কিনা আপনাদেরকে একটু দেখাই। এই ওয়েবসাইটের ভিজিটর কেমন, আর আমরা যে ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করলাম সেই ওয়েবসাইটের ভিজিটরটা কেমন আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই ওয়েবসাইটটাতে ভিজিটর বলতেছে যে ইউনিক ভিজিটর হচ্ছে 1000টা। ধরেন যে খুব কষ্ট করে হলে 1000টা, মান্থলি এস্টিমেট হচ্ছে 28000। আচ্ছা, ধরেন যে 28000 এখানে ভিজিটর এখানে মান্থলি আসে, বুঝলাম, খুব বেশি হলে 28000। আর আমরা যে সাইটটার সাথে আমাদের লিংকটাকে কানেক্ট করলাম বা আমরা যে ব্যাকলিংকটা ক্রিয়েট করলাম, তাদের এই ওয়েবসাইটে ভিজিটর হচ্ছে 12,50,000 এর বেশি, মিনিমাম 12,50,000। তাহলে এই যে দেখেন এই ওয়েবসাইটের সাথে আমাদের যে একটা লিংক বিল্ডিং হলো, এখন এই যে 12,50,000 ভিজিটর, এর মধ্যে থেকে যদি 1% ভিজিটর আমাদের ওখানে আসে, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। অথবা অ্যাটলিস্ট গুগল এই ওয়েবসাইটের থ্রুতে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করবে এবং আমাদের এই ওয়েবসাইটে যদি মানসম্মত কন্টেন্ট থাকে বা সবকিছু যদি ভালোভাবে থাকে এখানে, দেন গুগল কিন্তু আমাদেরকে র্যাঙ্কিং এর জন্য একটা পয়েন্ট এখানে দিবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা একটা ভালো একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে। সে আমাদেরকে অবশ্যই এখানে একটা ভালোভাবে একটা ভালো নজরে দেখবে বা একটা পজিটিভ ভিউ থেকে আমাদের ওয়েবসাইটটাকে দেখবে। এই যে কাজটা, এই কাজটা ছিল হচ্ছে আপনাদের লিংক বিল্ডিং বা সোশ্যাল বুকমার্কিং এর কাজ। আশা করি এই কাজটা আপনারা এখন করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখালাম, সেটা হচ্ছে slash.org। তো এই আপনারা যে এই ধরনের যে ওয়েবসাইটগুলো যে আমরা যে এখানে লিংক বিল্ডিং করতেছি বা এই যে ওয়েবসাইটগুলো যে আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো নিচ্ছি, এই প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে এই ধরনের আপনার হচ্ছে লিংক পোস্ট করা বা দেখাচ্ছে ওখানে ফোরাম পোস্ট করা বা দেখাচ্ছে যে কোনো ধরনের ব্লগ পোস্ট করার অপশন আপনারা ওখানে পাবেন। সাইন ইন করার পর আপনারা জাস্ট এই কাজটা ওখানে সুন্দরভাবে পোস্ট করে দেবেন। এখন অনেকের হয়তো মনে হতে পারে যে এই ধরনের আর্টিকেল কই পাবো, পোস্ট কই পাবো। ক্লায়েন্ট আপনাদেরকে এগুলো বলেই দিবে যে আপনি এই লিংকটার ব্যাকলিংক করবেন, আপনি এই ডিটেইলসটা লিখবেন, আপনি এই টাইটেলটা ইউজ করবেন। ক্লায়েন্ট আপনাদেরকে এগুলো সুন্দরভাবে বলেই দিবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এমন ভাবে বললেন জি স্যার, মানে বলার মধ্যে একটা পাওয়ার নাই যে স্যার বুঝছে কি বুঝে নাই, সেটাই আসলে বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই কাজটা কিন্তু আপনাদের করতে দিব, এই কাজটা কিন্তু করতে হবে আপনাদেরকে। অ্যাটলিস্ট হ্যাঁ, প্রত্যেককে আমি দেখাচ্ছে যে 100টা করে এরকম সাইটের লিস্ট আমি খুঁজে বের করতে দিব। যেহেতু আগামীকাল শুক্রবার আছে, আপনাদেরকে আমি এই ধরনের সাইটের লিস্ট খুঁজে বের করতে দিব। আপনাদের খুঁজে বের করতে হবে DAPA প্রতি মাসের যে ভিজিটর এবং যে স্প্যামিং যে স্কোরটা আছে, এটা আপনাদেরকে অবশ্যই এই যে মজবার্ড যে টুলটা আছে এই টুলটা ইউজ করে খুঁজে বের করতে হবে। না না, ব্যাকলিংক আপাতত করতে হচ্ছে না, জাস্ট এই লিস্টটা ক্রিয়েট করবেন। DAPA এর লোয়েস্ট নেবেন হচ্ছে 60। আচ্ছা 50 নেন, 60 একটু বেশি হয়ে যায়, 50 নেন, 50 নেওয়া আপনাদের জন্য বেটার। আর স্প্যাম স্কোরটা আপনি এখানে যে ওয়েবসাইটে পাবেন সেটাই লিখে রাখবেন। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে হচ্ছে আসলে এই পরিমাণ ভিজিটর বা এই ধরনের DAPA
এটার জন্য আসলে স্প্যামিং এই যে স্কোরটা এটাকে কনসিডার করা যায় কিনা। এখন আপনি পাইলেন যে একটা ওয়েবসাইটের ডিএপি হচ্ছে 9375 এবং ভিজিটর পাচ্ছেন প্রায় 10 লক্ষ না 1 কোটির মতো ভিজিটর পাচ্ছেন আপনি। তাহলে 1 কোটি ভিজিটর যদি পান সেটার জন্য হয়তো দেখা যাচ্ছে এই স্প্যামিং স্কোরটাকে আপনি একটু কনসিডার করতে পারেন। এখন আপনি দেখলেন যে ডিএ হচ্ছে 30, পিএ হচ্ছে 20, এখানে ভিজিটর মান্থলি হচ্ছে 2000, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনি স্প্যামিং স্কোরটা তো 39, আপনি জীবনে ওই ওয়েবসাইটে নেবেন না, কারণ ওখানে ভিজিটরই কম, ডিএপিও কম, স্প্যামিং স্কোরটা বেশি, আমি ওই ওয়েবসাইটটা কখনোই নিব না। তো তখন এটা আপনি হচ্ছে এই যে লিস্ট দেখে এর ডিসিশনটা নেবেন যে আসলে এর থেকে বেটার কোনো সলিউশন আপনার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে ওটাতে যাবেন, আর যদি না থাকে দেন দেখবেন যে এদের যে আদার যে স্কোর আছে এটার সাথে এটার সাপেক্ষে এখানে আপনি হচ্ছে রিস্কটা নেওয়াটা কতটুকু ইফেক্টিভ হতে পারে, এটাই। হ্যাঁ বিজয়, এটা তো ডু ফলো ব্যাকলিংক এবং সোশ্যাল বুকমার্কিং একই জিনিস, একই রকম। একই এটা এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাইয়া আমরা কোন ওয়েবসাইট গুলো খুঁজবো যারা বুকমার্ক করতে দিবে তাদের? হ্যাঁ, যারা বুকমার্ক করতে দিবে তাদের খুঁজবেন, তাদের স্কোরটা এখানে বের করবেন এইভাবে। গুগলে গেলে প্রচুর সাইট পাবেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দেন, আপনাদেরকে একটু দেখাই। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এটা যদি দেন দেখেন এরা প্রথমটাতে দিচ্ছে 75, তারপর বলতেছে 90, 230, 500 প্লাস, 1300 প্লাস। এইখান থেকে আপনারা অনেক ওয়েবসাইটের লিস্ট পাবেন, এবং এই ওয়েবসাইটের লিস্টগুলো পেলেই হবে না, সেগুলো আপনাদেরকে চেক করে দেখতে হবে যে কাদের ডিএপি হাই, কাদের মান্থলি ভিজিটরের পরিমাণ অনেক বেশি, এই বিষয়গুলো আপনাদেরকে চেক করে করে বের করতে হবে। তো সবাইকে কয়টা করে দিব, 50টা না 100টা? স্যার প্রাথমিক অবস্থা কমে দেন স্যার। আচ্ছা, তাহলে অন্তত একটু কম করে চার্জ দেন স্যার। ঠিক আছে, তাহলে 50টা দিলাম। তাছাড়া অনেক সময় অনেক কাজ টাজ যদি আবার পাওয়া যায় তখন বেশ আচ্ছা ঠিক আছে, সব দিকেই খেয়াল রাখতে হবে, আসলে এই কাজটা যদি শিখতে পারেন। 50টা কিন্তু বেশি বড় না স্যার। ঠিক আছে।